যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনলাইন বক্তৃতা। রাষ্ট্রচিন্তার আজকের আয়োজনটি বিষয় বাস্তবতা ও বক্তার সমস্ত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমরা বক্তা হিসেবে এমন একজন মানুষকে পেয়েছি এবং পেয়ে সম্মানিত অনুভব করছি, যিনি এক কথায় আমাদের সময়কার একজন কিংবদন্তি। প্রচলিত ইতিহাস ও রাজনীতির বয়ানে গর্জনতার হিস্সা বা হক আদায়ের যে তাত্ত্বিক পরিষদ সৃষ্টি হয়েছে, সেখানে অন্যতম পথিকৃতের ভূমিকা পালন করেছেন তিনি। সাবঅল্টার্ন স্টাডিজ বা নিম্নবর্গীয় অধ্যয়নের অন্যতম নির্মাতা তিনি। আসলে তাকে নিয়ে অনেক অল্প করে বললেও গল্পটা অনেক বড় হয়ে যায়। তিনি সত্যিই একজন বড় মানুষ। তিনি একজন ইতিহাসবিদ, একজন রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, একজন নৃবিজ্ঞানী। এই সমস্ত বিষয়ে দেশি বিদেশি বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন অধ্যাপনাও করেছেন তিনি। সেই সাথে সমাজ বিজ্ঞান অধ্যয়ন কেন্দ্র পরিচালনা করেছেন, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে ডক্টরেট করেছেন এবং বর্তমানে তিনি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্যীয়, দক্ষিণ এশীয় ও আফ্রিকান অধ্যয়ন বিষয়ে প্রয়াস করছেন। একই সাথে তিনি অবিভক্ত বাংলার অসংকলিত যে জন ইতিহাস বা পাবলিক হিস্ট্রি, সেটা নিয়ে কাজ করছেন এবং মানবীয় জ্ঞানকাণ্ডের এতগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে অত্যন্ত প্রভাব বিস্তারী অবস্থানের কারণে সমকাল বা আমাদের সময় তাকে বর্তমান দুনিয়ার অন্যতম বুদ্ধিদীপ্ত মানুষ হিসেবে পরিচয় করে দেয় আমাদের কাছে। রাষ্ট্রচিন্তা এবং এর সমর্থক ও সমালোচক সকলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই আমাদের আজকের বক্তা জনাব পার্থ চট্টোপাধ্যায়কে। সালাম দিবেন স্যার। আসলে দুনিয়াব্যাপী গণতন্ত্র নামক চর্চাটি আকাঙ্ক্ষার বিপরীতে যত রকম ধরনে ক্রম অবনতির দিকে আগাচ্ছে, দেশে দেশে নয়া কিসিমের যে স্বৈরতান্ত্রিকতার উত্থান ঘটছে এবং এর সমান্তরালে পপুলিজম বা জনবাদ নামক প্রপঞ্চটি বিতর্কিত যে চর্চার জায়গায় চলে এসেছে এবং এর দরুন সম্মিলিত মানুষের কষ্টার্জিত সভ্যতা, যেটা সামনের বদলে ক্রমে পেছন পথে এগিয়ে যাবার অবস্থায় উপনীত হয়েছে, জনাব পার্থ চট্টোপাধ্যায় এই সমস্ত বিষয় বাস্তবে আমাদের সমৃদ্ধ করবেন। সম্মানিত দর্শক শ্রোতা, অবতরণিকা আর প্রলম্বিত না করে আমরা এখন সরাসরি চলে যেতে চাই আমাদের আজকের বক্তা পার্থ চট্টোপাধ্যায়ের কাছে। স্যার, আপনার প্রতি বিনীত শ্রদ্ধা ও স্বাগত জানিয়ে আপনার বক্তৃতা শুরু করার অনুরোধ করছি। ধন্যবাদ। রাষ্ট্রচিন্তার পক্ষ থেকে যে আমায় এই বলার সুযোগ দিয়েছেন তার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। সকলকে অভিনন্দন। আমি যতদূর জানি যে আপনারা এই রাষ্ট্রবিজ্ঞান এবং রাজনীতি সংক্রান্ত নানা রকম তাত্ত্বিক বিষয় নিয়ে অনেক আলোচনা আপনারা করে থাকেন আপনাদের এই ফেসবুক সিরিজটাতে। তো আমি আমাকে যখন আপনাদের সার্ভার তুষার যখন আমাকে আমন্ত্রণ জানালেন, আমি সেই জন্যে সাম্প্রতিক যে বিষয় নিয়ে শুধু আমাদের দক্ষিণ এশিয়ার অঞ্চলেই নয়, সারা পৃথিবীতেই যে বিষয় নিয়ে যথেষ্ট চর্চা শুরু হয়েছে এবং সেটা শুধু মানে পণ্ডিত মহলেই নয়, সাধারণ সংবাদপত্রে, টেলিভিশনের আলোচনায় এবং সাধারণ রাজনীতির আলোচনাতেও, যাকে বলা হচ্ছে পপুলিজম বা জনবাদ। তো তার সঙ্গে গণতন্ত্রের সম্পর্ক কি, এই বিষয়টা নিয়ে আমি সম্প্রতিকালে কিছু চিন্তা ভাবনা করেছিলাম, তাই নিয়ে কিছু লেখালেখিও করেছি। তো আমার মনে হলো যে সেই বিষয়ে হয়তো আপনাদের কাছে কিছু যদি আমি আমার ভাবনা খানিকটা ব্যক্ত করি, তাহলে হয়তো আপনাদের তার থেকে খানিকটা আলোচনার খোরাক জুটতে পারে। তো সেই হিসেবে আমি আপনাদের এই বিষয়টা নিয়ে কিছু বলছি। তারপরে আমি নিশ্চয়ই আশা করব আপনারা আপনাদের প্রশ্ন তুলবেন এবং তাই নিয়ে খানিকটা আলোচনা হবে। তো গণতন্ত্র ও জনবাদ, আমি গণতন্ত্র দিয়েই শুরু করি। যে বিষয়টা আমার ধারণা আমরা মোটামুটি সকলেই খানিকটা পরিচিত যে গণতন্ত্র ব্যাপারটা কি, কারণ এটা এখন সম্প্রতিকালে, অন্তত আমাদের যুগে, এই ধারণাটা ব্যাপকভাবে সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে গেছে। সব দেশে গণতন্ত্র নেই, কিন্তু যে দেশে নেই সেখানেও গণতন্ত্র
হওয়া উচিত, এই রকম বক্তব্য শোনা যায়। অনেকেই তাই নিয়ে অনেক দেশে, আপনারা জানেন, এই তো আমাদের প্রায় প্রতিবেশী বলতে হবে, মায়ানমার, বার্মাতে যে ঘটনা ঘটে চলেছে এখন, সে যে সাংঘাতিক, তো সেখানেও আমরা দৈনিক দেখতে পাচ্ছি যে সেখানকার মানুষ কিভাবে সেনাবাহিনীর একটা জঘন্য অত্যাচারের সামনে দাঁড়িয়েও তারা গণতন্ত্রের জন্য তারা বলছে আমরা প্রাণ দিতে রাজি আছি। তো এই রকম একটা ঘটনা যেখানে আমাদের চোখের সামনে ঘটতে পারে, সেখানে এই প্রশ্নটা নিশ্চয়ই উঠবে যে এই ধারণাটা এত শক্তিশালী হলো কি করে, এবং এই ধারণাটার পেছনে এমন কি ব্যাপার আছে যাতে এত মানুষকে এরকম ভাবে সেটা নাড়া দিতে পারে। তো আমি প্রথমে সেখান থেকে শুরু করি। এখন আপনারা যারা রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্সের খানিকটা চর্চা করেছেন তারা সকলেই জানবেন যে এই গণতন্ত্রের বিষয়ে যখন পশ্চিমের যারা তাত্ত্বিক তারা যখন লিখতে শুরু করেন বা এই বিষয়ে বলতে শুরু করেন, প্রথমেই তারা চলে যান প্রাচীন গ্রিস। প্রাচীন গ্রিস, সেখানেই এই ডেমোক্রেসি বা গণতন্ত্রের ধারণার জন্ম হয়েছিল। এইটাই হচ্ছে গিয়ে প্রচলিত যে ইতিহাস। সেই ইতিহাসে এমনিতে ভুল কিছু নেই, কিন্তু কতগুলো বিষয় নিয়ে আমাদের একটু খেয়াল রাখা উচিত। যে যদিও প্রাচীন গ্রিসে এবং তার পরবর্তীকালে রোমের সাম্রাজ্যে গণতন্ত্র বিভিন্ন সময় বিভিন্নভাবে দেখা দিয়েছিল বটে, কিন্তু সাধারণভাবে কিন্তু তখনকার পণ্ডিত সমাজে এবং যারা শাসন করতেন সেই শাসক গোষ্ঠী, তাদের মধ্যে কিন্তু গণতন্ত্র সম্বন্ধে খুব একটা ভালো ধারণা ছিল না। গ্রিক পণ্ডিতদের মধ্যে অনেকেই, যেরকম প্লেটো, মোটেই গণতন্ত্রের পক্ষে ছিলেন না। সাধারণভাবে অনেকেই গণতন্ত্রকে সম্বন্ধে তাদের মত ছিল এটা হচ্ছে গিয়ে সাধারণ লোক, সাধারণ মানুষের রাজত্ব, যেসব মানুষ না স্বভাবতই তারা সেই অর্থে কোনো উচ্চ সংস্কৃতির বিষয়ে তারা অবহিত নন, তারা সাধারণ হয়তো কৃষক কিংবা কারিগর এইরকম জাতীয় লোক, এবং তারা যখন রাজত্ব করার মতো অবস্থায় চলে আসে সেই রাজত্ব মোটেই কোনো ভালো রাজত্ব হতে পারে না। এটাই সাধারণভাবে মত ছিল। এদের মধ্যে একমাত্র যিনি বিখ্যাত গ্রিক দার্শনিক অ্যারিস্টটল, তার যে পলিটিক্স নামে যে বই, পলিটিক্সের বিষয়ে, তাতে তিনি বিভিন্ন রকমের যে রাজ্য চালনার, রাজ্য শাসন ব্যবস্থা, যে বিভিন্ন ব্যবস্থার যে বর্ণনা দিয়েছেন, সেসব বর্ণনার মধ্যে উনি গণতন্ত্র, ডেমোক্রেসির কথা বলছেন, দিয়ে বলছেন একটা মোটামুটি মন্দের ভালো হিসেবে ডেমোক্রেসিকে উনি সম্পূর্ণ বাদ দেননি। মন্দের ভালোর মধ্যে ডেমোক্রেসি একটা ব্যবস্থা, তার অনেকগুলো ভালো দিক উনি বলেছেন। একটা বিষয় কিন্তু খুব খেয়াল রাখা দরকার, যে এই প্রাচীন গ্রিসই বলুন অথবা রোমই বলুন, সেখানে যখন সাধারণ মানুষ বলা হচ্ছে, তার মানে কিন্তু এই নয় যে এখনকার গণতন্ত্র বলতে আমরা যেভাবে বুঝি অবাধ ভোটাধিকার, অর্থাৎ আপামর জনসাধারণ, স্ত্রী পুরুষ নির্বিশেষে সমস্ত প্রাপ্তবয়স্ক মানুষই তার রাজ্য শাসনের বিষয়ে তারা একটা মতামত দেবে এবং সেই মতামত অনুসারে রাজ্য শাসিত হবে। এই যে ধারণা এখন আমরা গণতন্ত্র সম্বন্ধে, গণতন্ত্র বলতে যেটা বুঝি, সেটা সেটা কিন্তু গ্রিস বা রোমে ছিল না। কারণ গ্রিস বা রোমে আমরা অনেক সময় ভুলে যাই যে সেই সমাজে কিন্তু একটা বড় অংশ ছিল যারা আসলে কৃতদাস, স্লেভ। তাদের স্বভাবতই কোনো রকম রাজনৈতিক বিষয়ে তাদের মতামত প্রকাশ করার প্রশ্নই উঠত না। তারা তাদের মালিকের অধীনে তারা
কাজ করতো, তাদের স্বাধীন মতামত প্রকাশের কোনো প্রশ্নই সেখানে আসতে পারতো না। দ্বিতীয়ত, এরকম অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু ধরুন সাধারণ মানুষ বলতে কিন্তু এখানে পুরুষ মানুষই বোঝানো হচ্ছে। কোনো অবস্থাতেই কিন্তু প্রাচীন এই সমাজে মহিলাদের কোনো রাজনীতি বা রাজনৈতিক বিষয়ে মতামত প্রকাশ করার কোনো অবকাশ ছিল না। সুতরাং এই অর্থে প্রাচীন গ্রিসের ডেমোক্রেসি বলতে গেলে, হ্যাঁ, ধারণার দিক থেকে এই ধারণাটাই আধুনিক যুগের পাশ্চাত্যের তাত্ত্বিকেরা এই ধারণাটাকেই তারা মান্য করেন। এর যে ঐতিহাসিক পরিপ্রেক্ষিত, সেই পরিপ্রেক্ষিত যে এখনকার অবস্থার সঙ্গে মেলে না, সেটা অবশ্যই তারা স্বীকার করবে। ফলে এইটা মনে রাখা উচিত যে এই যখন ডেমোক্রেসির ধারণা, অথবা একটু পরেই আমি যে প্রশ্নটা তুলবো, রিপাবলিকানিজম বা রিপাবলিকের ধারণা, প্রজাতন্ত্র আমরা বলি যেটা বাংলায়, তো এই ধারণাও রোমে বিশেষ করে ছিল। তো কিন্তু সেটাও কিন্তু ওই রকম আপামর জনসাধারণের রাজ্য শাসন এরকম নয়। এরপরে যে গণতন্ত্র সম্বন্ধে পরবর্তীকালে অপেক্ষাকৃত আধুনিক যুগে যে ধারণাটা গুরুত্বপূর্ণ, যেটা বিশেষ করে আমাদের এই এশিয়ার যে অংশটা আমরা যারা ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে ছিলাম, অর্থাৎ নানা দিক থেকে যে ব্রিটিশ গণতন্ত্রের যে ব্যবস্থা, তার প্রাতিষ্ঠানিক যে দিক, সেইগুলো আমরা অনেকটাই গ্রহণ করেছি এবং এখনো আমাদের এইসব দেশে অনেকটাই ব্রিটিশ ধরনের রাজ্য শাসনের ব্যবস্থা, সেটা আমরা তার মধ্যেই আমরা আছি। তো এই ব্রিটিশ গণতন্ত্রের ব্যবস্থার যেটা মূল ধারণা, সেটাও কিন্তু এই বিংশ শতাব্দীর আগে পর্যন্ত ডেমোক্রেসি কথাটা কিন্তু সেইভাবে অত ব্যাপকভাবে প্রচলিত ছিল না। তখন কিন্তু বলা হতো রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট। রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট অর্থে প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা, অর্থাৎ সাধারণ মানুষ, এবং এই সাধারণ মানুষ বলতে কাদের বোঝাচ্ছে সেটাও একটু পরিষ্কার করে নেওয়া ভালো। সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে, অর্থাৎ সাধারণ মানুষ যাদের প্রতিনিধি বলে যাদেরকে বেছে দেবেন ভোট দিয়ে, সেই প্রতিনিধিরা তাদের হয়ে রাজ্য শাসন করবে। এটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট, যেটা আমরা বিলেতের পার্লামেন্টারি ব্যবস্থা হিসেবে আমরা জানি, যে কিছুদিন বাদে বাদে, অর্থাৎ সাধারণভাবে বিলেতের হিসেব অনুযায়ী 5 বছর বাদে বাদে একটি করে সাধারণ নির্বাচন হবে, এবং সেই সাধারণ নির্বাচনে যে পার্লামেন্টের যারা সদস্য নির্বাচিত হবেন, সেই পার্লামেন্ট সদস্যরা তারপরে একটা মন্ত্রিসভা তৈরি করবেন, প্রধানমন্ত্রী ঠিক হবে, এবং সেই মন্ত্রিসভা দেশ শাসন করবে। এটাই হচ্ছে গিয়ে প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা, এই রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট। এই রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট বলা হচ্ছে, তার কারণ হচ্ছে গিয়ে, এবং এটা তখনও 19 শতাব্দী পর্যন্ত কিন্তু ডেমোক্রেসির সঙ্গে এটাকে স্পষ্টভাবে মেলানো হতো না। তার কারণ আছে। তার কারণ এটা তখন যাদের বলা হতো, বিশেষ করে এটা লিবারাল মত, অর্থাৎ উদারপন্থী, উদারনৈতিক মত যাদের, সেই উদারনৈতিক তাত্ত্বিকদের মতে এই রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্টটাই শ্রেষ্ঠ গভর্নমেন্ট। যার অনেকেই আপনারা পড়েছেন হয়তো, জন স্টুয়ার্ট মিল, উনি 19 শতাব্দীতে তার একটি বই আছে রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট সম্বন্ধে, এবং তাতে উনি স্পষ্ট করে এটা ব্যাখ্যা করে বোঝাচ্ছেন কেন রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্টই শ্রেষ্ঠ শাসন ব্যবস্থা অন্য সব ব্যবস্থার তুলনায়। তো এই প্রতিনিধিত্বমূলক যে শাসন পদ্ধতি, তার মূলে কিন্তু এই জনগণের নির্বাচিত সরকারের ধারণাটা তার কেন্দ্রস্থলে আছে। কিন্তু এই জনগণ বলতে কিন্তু এটা মনে রাখা উচিত যে 19 শতাব্দীতেও যে ব্রিটিশ পার্লামেন্টের কথা আমরা এত শুনে থাকি, সেখানেও কিন্তু অবাধ ভোটাধিকার ছিল না।
বহুদিন পর্যন্ত ধরুন যাদের শ্রমিক শ্রেণী বলা হয় তাদের ভোট বিলেতেও তাদের ভোট এসছে ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে। ইংল্যান্ডে ব্রিটেনে মেয়েদের ভোট অবাধ ভোটাধিকার হয়েছে বোধহয় 1923 না 24 সালে, তার আগে পর্যন্ত ছিল না। মার্কিন যুক্তরাষ্ট্র তাই। মার্কিন যুক্তরাষ্ট্রে আরেকটা জিনিস আমরা তো ভুলে যাওয়া উচিত নয়, আমরা বলি না নিশ্চয়ই, যে সেখানেও যদিও এই সম্পত্তির বা ট্যাক্স দেওয়া বা শিক্ষা এই জাতীয় যোগ্যতার যে নিয়মগুলো ছিল সেগুলো অনেকদিন আগেই উঠে যায়, কিন্তু মেয়েদের ভোটও ওই 1920-এর ঘরে ওই সময় এসছে। এবং যারা প্রাক্তন কৃতদাস আফ্রিকান, অর্থাৎ আফ্রিকান আমেরিকান যে জনগোষ্ঠী, তাদের ভোটাধিকার কিন্তু সত্যি সত্যি 1960-এর দশকে সিভিল রাইটস যখন স্বীকৃত হলো তারপরেই তাদের সাধারণভাবে ভোটাধিকার দেওয়া হয়। তার আগে পর্যন্ত কিন্তু বহু মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক স্টেট সেখানে কিন্তু অধিকাংশ আফ্রিকান আমেরিকানদের ভোট ছিল না। সুতরাং এগুলো সবই গণতন্ত্রের প্রাক ইতিহাস বলতে পারা যায়। এই জন্য বলছি যে আমাদের একটা জিনিস প্রথমেই ভালোভাবে বুঝে রাখা প্রয়োজন, যে আমরা যে গণতন্ত্র কথা এখন গণতন্ত্র বলতে বুঝি, অর্থাৎ আপামর জনসাধারণের স্ত্রী পুরুষ নির্বিশেষে সমস্ত প্রাপ্তবয়স্ক মানুষের যে ভোটাধিকার এবং সেই ভোটের ভিত্তিতে নির্বাচিত সরকারের যে শাসন, এটাকেই আমরা এখন সাধারণভাবে গণতন্ত্র বলে জানি। কিন্তু এই ধারণাটা কিন্তু অত্যন্ত আধুনিক ধারণা, এর প্রাক ইতিহাস থাকতেই পারে, কিন্তু এই ধারণাটা প্রতিষ্ঠিত হয়েছে বিংশ শতাব্দীতে। এখানে আরেকটা সাধারণ যে গণতন্ত্র সম্বন্ধে সাধারণ একটা কথা, এটা আপনারা অনেকেই শুনে থাকবেন। অনেক সময় এটা বলা হয় যে এটা এব্রাহাম লিঙ্কনের সে বিখ্যাত কথা, ডেমোক্রেসি হচ্ছে গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এই যে তিনটে ধারণা আমি একটু বিশদভাবে বলি। গভর্নমেন্ট অফ দ্য পিপল বলতে বোঝায় যে শাসন ব্যবস্থা যেটা আছে সেটা জনগণই প্রতিষ্ঠা করেছে। এখন জনগণ প্রতিষ্ঠা করেছে বলতে কি বোঝায়, এই ধারণাটা বুঝতে হলে কিন্তু ইউরোপ এবং আমেরিকায় অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে এবং ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে যেগুলোকে গণতান্ত্রিক বিপ্লব বলা হয়ে থাকে, ডেমোক্রেটিক রেভলিউশন, এই গণতান্ত্রিক বিপ্লবগুলোর ইতিহাস খুব গুরুত্বপূর্ণ। এর মধ্যে স্বভাবতই ফরাসি বিপ্লব 1789 সালে, ফরাসি বিপ্লব নিশ্চিতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ ফরাসি বিপ্লবে আপনারা জানেন একটা রাজতন্ত্র, একটা অত্যন্ত দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠিত রাজতন্ত্র, তার অবসান হলো একটা বিপ্লবের মধ্যে দিয়ে, এবং সেই বিপ্লবের পর যেটা প্রতিষ্ঠিত হলো সেটাকে বলা হচ্ছে, তার প্রথম কনস্টিটিউশন হলো যেটা রাইটস অফ ম্যান অ্যান্ড সিটিজেন, হ্যাঁ, অর্থাৎ নাগরিক অধিকার এবং মানবাধিকার, এই দুটো ধারণা, নাগরিক অধিকার সিটিজেন্স রাইটস আর মানবাধিকার রাইটস অফ ম্যান, সেটা অবশ্য তখন শুধু ম্যানই বলা হয়েছে, এই মানবাধিকার, এই দুটো ধারণা
তার সঙ্গে রাজতন্ত্রের অবসান এবং প্রজাতন্ত্র অর্থাৎ রিপাবলিক প্রতিষ্ঠা, এই গোটাটা মিলিয়ে যে ধারণাটা প্রতিষ্ঠিত হচ্ছে সেটা হচ্ছে গিয়ে জনগণের সার্বভৌমত্ব, সভারেন্টি, অর্থাৎ পিপলস সভারেন্টি। এই পিপলস সভারেন্টি বা জনগণের সার্বভৌমত্ব, এই ধারণাটা যে গণতন্ত্রের সঙ্গে জুড়ে গেল, এই যে আধুনিক গণতন্ত্রের ধারণা, এর একটা, যাকে বলতে পারা যায় একেবারে কেন্দ্রস্থলে এই ধারণাটা এখনো রয়েছে। এর মানে হচ্ছে গিয়ে যে যে এটা আপনি ফ্রান্সের কথাই ভাবুন, বিপ্লবের পর যেটা প্রতিষ্ঠিত হলো, অথবা যে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে যে সশস্ত্র যুদ্ধ, যেটা আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বলা হয়, তার ফলে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যারা ইউরোপীয় সেটলার, সেখানে যারা কলোনি স্থাপন করেছে, এখানেও আবার মনে রাখতে হবে যে এই যে সেটলার যারা জনগণ, তার মধ্যে কিন্তু আমেরিকার যারা আদি অধিবাসী অর্থাৎ নেটিভ আমেরিকান, তারা কিন্তু এর অংশীদারী নন, তারা এর সম্পূর্ণ বাইরে। বহুদিন পর্যন্ত, অতি সম্প্রতিকাল পর্যন্ত নেটিভ আমেরিকানরা মার্কিন যুক্তরাষ্ট্রের যে গণতান্ত্রিক ব্যবস্থা তার সম্পূর্ণ বাইরে। তাদের রিজার্ভেশন বলে আলাদা জায়গায় দেওয়া হয়েছিল, সেইখানে তারা থাকতে হতো, সে একটা ঘেরা জায়গার মধ্যে। এখন সম্প্রতিকালে খুব সামান্য অল্প করে তাদেরকে কিছু তাদের প্রতিনিধি মার্কিন রাজনীতিতে সম্প্রতিকালে দেখতে পাওয়া যায়। বহুদিন পর্যন্ত এদের কোনো স্থানই ছিল না। তো অর্থাৎ আমেরিকার যারা জনগণ বলতে কিন্তু ইউরোপ থেকে আসা যে সেটলার, যারা উপনিবেশ স্থাপন করেছে, সেই সেটলারদের কথাই বলা হচ্ছে, তারাই আমেরিকান পিপল। কিন্তু তারা ব্রিটিশ রাজতন্ত্রের যে ঔপনিবেশিক শাসন, সেটার শেষ করে, অবসান করে তারা নিজেদের রিপাবলিক প্রতিষ্ঠা করল। এই ফ্রান্সই বলুন, মার্কিন যুক্তরাষ্ট্রেই বলুন, অথবা ঊনবিংশ শতাব্দীর গোড়াতে দক্ষিণ আমেরিকার যে বিভিন্ন দেশগুলো, যেগুলোকে বলিভারের বিপ্লব বলা হয়, সাইমন বলিভারের বিপ্লব, এরা সবই হচ্ছে গিয়ে স্পেনের যে সাম্রাজ্য ছিল তার বিরুদ্ধে ওইটি একই রকম সেটলারদের, সবাই ইউরোপিয়ান সেটলার সেখানে, কিন্তু স্পেনের সাম্রাজ্যের বিরুদ্ধে তারা বিদ্রোহ করে তারা নিজেদের আলাদা আলাদা রিপাবলিক তৈরি করলো, যার থেকে এখন আপনারা জানেন পেরু, বলিভিয়া, ইকুয়াডোর, কলম্বিয়া, ভেনেজুয়েলা, এই যে দেশগুলো তৈরি হলো, এগুলো সবই কিন্তু ওই রকম রিপাবলিক। সবগুলোই তথাকথিত জনগণের দ্বারা প্রতিষ্ঠিত। এরা জনগণের দ্বারা যে প্রতিষ্ঠিত, সেই প্রতিষ্ঠার প্রমাণ হচ্ছে এরা প্রত্যেকেই একটি করে সংবিধান, কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশনই হচ্ছে গিয়ে এই যে নতুন যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থার ভিত্তি হচ্ছে গিয়ে এই সাংবিধানিক দলিল। সেই প্রত্যেকটি সংবিধানের গোড়াতেই একটি কথা লেখা থাকে, আমরা এদেশের জনগণ, আমরা এই সংবিধান রচনা করে আমরা এক নতুন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করলাম। এটাই হচ্ছে গিয়ে প্রত্যেকটা সংবিধানের প্রথমে বলতে পারা যায় প্রতিজ্ঞাপত্র। এইটা হচ্ছে গিয়ে নতুন এই যে গভর্নমেন্ট অফ দ্য পিপল, অর্থাৎ জনগণই শাসন ব্যবস্থার প্রবর্তন করলো, এই ধারণাটা প্রতিষ্ঠিত হচ্ছে। এই ধারণাটাকে বলতে পারে যে ঘোষণা করা হচ্ছে এই সংবিধানের মাধ্যমে। এটাই হলো জনগণের সার্বভৌমত্বের প্রমাণ, দলিল। এখন এই দলিলগুলোতে সাধারণভাবে যে দুটো কথা, এগুলো আমি আগেই বলেছি, যে
সাধারণ ভোটাধিকার, এবং সাধারণভাবে এগুলো সবই প্রজাতন্ত্র, এগুলো কোনোটাই রাজতন্ত্র নয়। ইউরোপে অনেকগুলো দেশেই কিন্তু ওই যেরকম ব্রিটেনের কথা বললাম, ব্রিটেনে তো কোনোদিন এইভাবে রাজতন্ত্রের অবসান করে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয়নি। রাজতন্ত্র রেখেই এক ধরনের রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট আনা হচ্ছে। এই কারণে আমি বলছিলাম যে 19বিংশ শতাব্দীতে ব্রিটেনে ডেমোক্রেসি কথাটা সরাসরি ব্যবহার করা হতো না, কারণ তার সঙ্গে ওই ফরাসি বিপ্লবের একটা গন্ধ তার মধ্যে রয়ে গেছে, এবং অনেকদিন পর্যন্তই ব্রিটেনে ওই ফরাসি বিপ্লবের ছোঁয়াটা যাতে না লাগে সেই জন্যে রিপাবলিকান কথাটাও সেইভাবে ব্যবহার করা হতো না, যদিও তার আগে যুগে অনেক ব্রিটেনেও প্রচুর রিপাবলিকান ধারণার কথা উঠেছে, কিন্তু ফরাসি বিপ্লবের পর থেকেই ওই পুরো 19বিংশ শতাব্দীর যে ব্রিটিশ যে উদার নীতি, উদারনৈতিক মত, লিবারালিজম, তাতে ডেমোক্রেসি কথাটাও খুব শুনতে পাওয়া যায় না, রিপাবলিক কথাটাও খুব শুনতে পাওয়া যায় না, রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্টের কথাতে, অর্থাৎ এই মানুষের ভোটাধিকার দিয়ে যে পার্লামেন্ট তৈরি হবে, সেই পার্লামেন্ট কিন্তু রাজা বা রানী এই পদটা রেখেই একটা পার্লামেন্টের শাসন, এইভাবেই রাজতন্ত্র সত্ত্বেও এক ধরনের গণতান্ত্রিক ব্যবস্থার উদ্ভব হয়েছে। এটা বিংশ শতাব্দীতে এই গণতন্ত্র আরো অনেক ব্যাপকভাবে প্রতিষ্ঠিত হয়েছে, ইউরোপের অনেক দেশে এই অবস্থা রয়েছে। আচ্ছা, সুতরাং এইটা হচ্ছে কি অফ দ্য পিপলের কথা। ফর দ্য পিপল, এইটা আমি আরেকটু বিশদভাবে বলতে হবে এখন। আগেই বলেনি, বাই দ্য পিপল, অর্থাৎ জনগণ নিজেই নিজেকে শাসন করছে, এটা কিন্তু আমার মতে পৃথিবীর কোথাও হয়নি, আজ অব্দি হয়নি। অর্থাৎ যে অর্থে বলা যেতে পারত গভর্নমেন্ট বাই দ্য পিপল, এটা কিন্তু আধুনিক গণতন্ত্রের বা আধুনিক কোনো রাষ্ট্রে, যে আধুনিক রাষ্ট্র বলতে আমরা স্বভাবতই মনে করে থাকি যে যেখানে কোটি কোটি লোকের বাস, সেই রকম যে জনবহুল রাষ্ট্র, আধুনিক রাষ্ট্র যেরকম ভাবে হয়, এরকম কোনো রাষ্ট্রে কিন্তু এটা বলতে পারা যাবে না যে গভর্নমেন্ট বাই দ্য পিপল হয়। অর্থাৎ সবসময় পিপল এবং তার শাসক যারা, তাদের মধ্যবর্তী অনেকগুলো স্তর থাকবে, সেখানেই প্রতিনিধির ধারণাটা আসছে, জনপ্রতিনিধিকে, এবং প্রতিনিধি কিভাবে বাছা হবে, সেই প্রতিনিধির ক্ষমতা কতদূর, সেই প্রতিনিধিকে কখন সরানো যাবে, তার বদলে আর কাউকে বসানো যাবে, এই প্রশ্নগুলো স্বভাবতই গণতন্ত্রের আলোচনাতে সবসময় আসছে। কিন্তু জনগণই নিজে নিজেকে শাসন করছে, এই ধারণাটা কিন্তু কোথাও প্রাতিষ্ঠানিকভাবে এর কোনো নিদর্শন পাওয়া যাবে না। গণতন্ত্রের এই বিষয়ে আলোচনা খুব খুব অত্যন্ত ভালো আলোচনা পাওয়া যায় ফরাসি বিপ্লবের ঠিক আগের যুগে এবং ফরাসি বিপ্লবের সমসাময়িক সময়ে, যে যখন বিশেষ করে রুসো ইত্যাদি এদের এরকম মত ছিল যে কেন কোনো একটি আইন পাশ হবে, সেটাই বা সব মানুষ একসঙ্গে আলোচনা করে তারপরে ভোট দিয়ে আইন পাশ হবে না কেন? অর্থাৎ শুধু পার্লামেন্টে যারা সদস্য তারাই শুধু আলোচনা করে একটা আইন তৈরি করবে কেন? এখানে সমস্ত মানুষ, ব্যাপক জনসাধারণ অংশ নেবে না কেন? এখন এখানে একটা সবচেয়ে বড় প্রশ্ন যেটা সবসময় ওঠে, যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে একটা আলোচনায় কি করে আনা যায়, এবং তাতে কি করে একটা আইনের যে খুঁটিনাটি জটিলতা সবসময় থাকবে, সেটা কি করে ওই রকম একটা সর্বসাধারণের মধ্যে আলোচনার পর স্থির হতে পারে? এটা হতে পারে না। সর্বসাধারণ বড়জোর একটা মোটা দাগের নীতি বলে দিতে পারে, কিন্তু সেই নীতি যে রূপায়ণ করা একটা আইন ব্যবস্থার মধ্যে, এটা এটা ওই অর্থে স্পেশালিস্টের কাজ। অর্থাৎ যারা এই বিষয়ে বিজ্ঞ লোক, অভিজ্ঞ লোক, এরকম মানুষই তারা
এই কাজটা করতে পারেন। সুতরাং জনগণের এটাই কর্তব্য যে সেই ধরনের মানুষ যেন তারা প্রতিনিধি হিসেবে বাঁচতে পারে, নির্বাচন করতে পারেন, তাহলেই গণতন্ত্রের কাজটা ঠিক মতো হতে পারে। অর্থাৎ সাধারণ মানুষের একটা বক্তব্য সেখানে থাকতে পারে, কিন্তু সাধারণ মানুষ সবসময় সক্রিয়ভাবে প্রশাসন চালাচ্ছে বা আইন প্রণয়ন করছে, এটা হওয়া সম্ভব না। কিন্তু এই ধরনের প্রচেষ্টা কিন্তু বিভিন্ন সময় হয়ে এসেছে এবং এখনো হয়ে থাকে। অনেকে মনে করেন, যেটা খুবই অনেকে হয়তো আপনার মধ্যেও এই বিষয়ে জানতে পারেন, যে চীনে যখন কালচারাল রেভলিউশন, সাংস্কৃতিক বিপ্লব হয়েছিল, তখনও এই ধরনের চেষ্টা হয়েছিল যে সবসময় একটা একটা কি বলে সাধারণ জনসভা, তাইতে সমস্ত মূল সিদ্ধান্ত, যা সরকারি সিদ্ধান্ত, প্রশাসনিক সিদ্ধান্ত পর্যন্ত সেইখানে নেওয়া হবে। কিন্তু এইটা আমরা জানি যে এই ধরনের কোনো ব্যবস্থা এখন অন্তত সম্প্রতিকালে এবং এখনো ভবিষ্যতেও অন্তত যতটুকু দেখতে পাওয়া যায়, কোনো বড় রাষ্ট্রে এইরকম ধরনের প্রশাসনিক ব্যবস্থা কোথাও নেওয়া যায়নি, নেওয়া সম্ভব বলেও অনেকে মনে করেন না। অর্থাৎ গভর্নমেন্ট অফ দ্য পিপল ধারণাটা, গভর্নমেন্ট বাই দ্য পিপল ধারণাটা কিন্তু ওই অর্থে কার্যকর, বাস্তবে কার্যকর হয়নি বলেই সিদ্ধান্ত নেওয়া, আমার মনে হয় সেটাই সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে যদি আমরা ওইভাবে কথাটা বলি। গভর্নমেন্ট ফর দ্য পিপল, এটাই একটু বিশদভাবে বলতে হয়। গভর্নমেন্ট ফর দ্য পিপল অর্থে সাধারণ মানুষের কল্যাণের জন্য, তাদের সুবিধার জন্য, তাদের দাবি মেটানোর জন্য যে নিয়োজিত যে সরকার বা শাসন ব্যবস্থা, সেটাই হলো গভর্নমেন্ট ফর দ্য পিপল। এইখানেই এখন পপুলিজমের ধারণাটা সম্প্রতিকালে বিশেষ করে উঠেছে। কারণ পপুলিজম বলতে বা জনবাদ বলতে আপনারা জানেন, যাদের কথা বলা হয়, যে সমস্ত নেতা বা দলের কথা বলা হয়, তারা সকলেই এই কথাটাই সবচেয়ে বেশি জোর গলায় তারা বলেন যে এখন যারা শাসন করছেন, যে তারা একটা এলিট সম্প্রদায়, তারা সাধারণ মানুষের কথা চিন্তা করেন না, তারা সাধারণ মানুষের দাবি দেওয়া নিয়ে তারা মোটেই তারা সেদিকে নজর দেন না, বরঞ্চ ক্ষুদ্র গোষ্ঠী যারা ইতিমধ্যেই ধনী, বিত্তশালী, সম্পত্তিবান, এই সমস্ত ধনী যারা, তাদের কথাই তারা ভাবে। প্রশ্নগুলো একটা কাজ করা যেতে পারে, হয়ে গেলে তারপরে প্রশ্নগুলো যদি দেখানো যায়, তাহলে না হলে বলতে গিয়ে একটু থমকে যেতে হচ্ছে। যাই হোক, জি স্যার, প্লিজ, আমরা সেটাই করতে চাই। হ্যাঁ, ঠিক আছে। তো যেটা বলছিলাম, যে পপুলিজম বলতে কিন্তু যারা পপুলিস্ট বা জনবাদী নেতা নেত্রী বা জনবাদী দল যেগুলো আছে, তারা সকলেই এই কথাটাই তারা জোর গলায় বলে যে প্রশাসন বা সরকার বা শাসন ব্যবস্থা আছে, তা আরো বেশি করে জনগণের কল্যাণে নিয়োজিত হওয়া উচিত। সাধারণ মানুষের অভাব অনটন মেটানোর কথা তাদের ভাবা উচিত। এটাই হবে যথার্থ গণতন্ত্র। এখন অর্থাৎ তারা অনেক বেশি করে এই গভর্নমেন্ট ফর দ্য পিপল, এই দিকটাতেই অনেক বেশি করে জোর দিয়ে থাকে। এখন এই বিষয়টা আবার এরও খানিকটা প্রাক ইতিহাস আছে, এই পপুলিজম ইত্যাদি ধারণাটা। আমি দুদিক থেকে এই আলোচনাটা করতে চাই। এক হচ্ছে গিয়ে পশ্চিমে, যেহেতু এখন পশ্চিমেই এই পপুলিজমের কথাটা খুব বেশি করে শোনা যাচ্ছে এবং এই নিয়ে অনেক লেখালেখি কথাবার্তা হচ্ছে, সুতরাং সেই কথাটা খানিকটা আলোচনা করতে হবে। আর অন্যদিকে আমাদের মতো দেশে এই সব অঞ্চলে, এশিয়া আফ্রিকার অঞ্চলে যে পপুলিজম, সেই কথাটাও আমি আলাদা করে আলোচনা করব। কারণ আমার মতে
এই দুটো দুদিকের যে জনবাদ, এই জনবাদের এই দুই অঞ্চলের জনবাদের মধ্যে একটা পার্থক্য আছে। সেই পার্থক্যটা আমাদের খেয়াল রাখা উচিত। তো পশ্চিমের জনবাদের কথাটাই প্রথমে বলি, যে পপুলিজম কথাটা 19বিংশ শতাব্দীর বিভিন্ন জায়গায় এই পপুলিস্ট কথাটা উঠেছিল। আপনারা যারা একটু ইতিহাসের দিকে ঘাটাঘাটি করেছেন হয়তো নিশ্চয়ই জানবেন, যেরকম রাশিয়ার ক্ষেত্রে রাশিয়ান পপুলিজম বলে, রাশিয়ান পপুলিস্ট সম্বন্ধে অনেক রকম, এবং তাদের মধ্যে অনেক খুব বিখ্যাত ব্যক্তি আছেন। নারদনিক বলা হতো তাদের। তো এই নারদনিকদের সঙ্গে রাশিয়াতে আপনারা অনেকেই জানেন, যেরকম টলস্টয় যিনি বিখ্যাত লেখক, তাকেও অনেকে মনে করেন অনেকটাই নারদনিক ধারণার কাছাকাছি। কিন্তু নারদনিকদের সঙ্গে তৎকালীন যারা মার্ক্সবাদী, অনেক বেশি বিশেষ করে ইউরোপের অন্যান্য পশ্চিম ইউরোপের মার্ক্সবাদীদের অনেক রকম যোগাযোগ ছিল ও তাদের বিরোধিতাও ছিল। তো নারদনিকদের সম্বন্ধে এদের একটা রাশিয়ান পপুলিস্ট বলা হতো। এদের মূল যে ধারণা ছিল সেটা হচ্ছে গিয়ে যে রাশিয়াতে সেই সময় যেটা রাশিয়ার যারা অভিজাত শ্রেণী এবং শিক্ষিত যে মধ্যবিত্ত শ্রেণী তখন তৈরি হচ্ছে, তারা তখন ভয়ানকভাবে পাশ্চাত্য ইউরোপ, পশ্চিম ইউরোপের দিকে তারা ওই দিকেই তারা অনেক বেশি মনোযোগ দিত। তারা অনেক বেশি করে পশ্চিম ইউরোপের দিক থেকে তাদের শিক্ষা, তাদের বিজ্ঞান, তাদের সংস্কৃতি, এইটা তারা অনেক বেশি করে অনুকরণ করার চেষ্টা করত, যাদের ওয়েস্টার্নাইজার বলা হয়। তার বিরুদ্ধে একটা মত, এবং এই মতটা অনেকটাই কিন্তু আবার ওই মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণীর, বিশেষ করে অল্প বয়সী ছাত্রছাত্রীদের মধ্যে 19বিংশ শতাব্দীতে এই মতটা খুব বেশি করে হয়েছিল, যে গ্রামে চলো, এই শহরে থেকে আর এই প্যারিসে গিয়ে বা জার্মানিতে গিয়ে লেখাপড়া শেখা এইটা রাশিয়ার পক্ষে উপযুক্ত নয়। কারণ রাশিয়ার আসলে হচ্ছে গিয়ে গ্রামেই রাশিয়ার কৃষক, এই রাশিয়ার কৃষকের মধ্যে চলে যাও, কৃষকদের কিভাবে কৃষক সমাজের কিভাবে উন্নতি হবে সেই দিকটা ভাবো। এইখান থেকে এক ধরনের সোশ্যালিজমের কথাও তারা বলতেন, যে সোশ্যালিজমটা কিন্তু ইউরোপের যে শ্রমিক শ্রেণীর সোশ্যালিজম, হ্যাঁ, অর্থাৎ কলকারখানায় যারা কাজ করে, শহরের মজুর, তাদের যে শ্রেণী সংগঠন, তাদের ট্রেড ইউনিয়ন, এর মাধ্যমে যে একটা সমাজতন্ত্রের বিপ্লব হবে, এই যে ধারণাটা পশ্চিম ইউরোপে খুব তখন যথেষ্ট শক্তিশালী হয়ে উঠছে। এই নারদনিকদের বক্তব্য ছিল যে রাশিয়ার পক্ষে সে পথটা মোটেই উপযুক্ত নয়, কারণ রাশিয়াতে সেইভাবে শিল্প তৈরি হয়নি, শিল্প শ্রমিকও বলতে কিছু নেই। সুতরাং গ্রামে কি হবে এইটাই সবচেয়ে বড় আমাদের চিন্তার বিষয়। সুতরাং গ্রামে একটা স্বতন্ত্রভাবে একটা গ্রামীণ অর্থনীতিতে সমাজতন্ত্র এক ধরনের হতে পারে কিনা, এইটাই তাদের এইটা এক ধরনের পপুলিজম। এই ধরনের পপুলিজম আপনারা অনেকেই মনে করেন যে আমাদের ভারতবর্ষে গান্ধীবাদ কেউ অনেকে এইভাবে এক ধরনের পপুলিজম, বিশেষ করে খানিকটা হয়তো, কারণ গান্ধী তো একটা, আমরা তো জানি যে উনি টলস্টয় খুবই মন দিয়ে পড়েছিলেন এবং খুব প্রভাবিত হয়েছিলেন টলস্টয়ের লেখা থেকে। তো এই যে গান্ধীর সময় যে কংগ্রেসের মধ্যে যে কথাটা চালু হলো, যে বিশেষ করে এই শহরে যারা শিক্ষিত শ্রেণী, তাদের মধ্যে যে এই শহরে থেকে রাজনীতি করা এটা শৌখিন রাজনীতি, আসল রাজনীতি করতে হলে গ্রামে যেতে হবে, কৃষকদের মধ্যে গিয়ে কাজ করতে হবে। তো এটাও এক ধরনের পপুলিজম বলে অনেকেই বলেছেন। অনেকে হয়তো বাংলাদেশে মৌলানা ভাসানীর কথা মনে হতে পারে এই প্রসঙ্গে। তো যাই হোক, তো এগুলো সবই কিন্তু আধুনিক বা সমসাময়িক যে পপুলিজম, তার খানিকটা প্রাক ইতিহাস বলা যায়। সম্প্রতি ইউরোপে যে পপুলিজমের কথাটা আসছে, সেটার
প্রেক্ষিতটা কিন্তু একেবারেই এই ইউরোপের যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী অর্থাৎ বিংশ শতাব্দীর দ্বিতীয় অর্ধে যে সমাজ ব্যবস্থা তৈরি হয়েছিল তার মধ্যে থেকে কিন্তু এই পপুলিজমের যে জন্ম সেই সেই ইতিহাসটা একটু দেখতে হয়। সেই ইতিহাসটা এইরকম, সেটা হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পশ্চিম ইউরোপে বিশেষ করে যেটাকে বলা হয় ওয়েলফেয়ার স্টেট অর্থাৎ জনকল্যাণমূলক রাষ্ট্র, এইটে প্রতিষ্ঠিত হলো। এই জনকল্যাণমূলক রাষ্ট্রের মূল কথা হচ্ছে গিয়ে যে কেবলমাত্র ভোটের অধিকার নয়, আবার আবার ভেবে দেখুন এখানে কিন্তু এই গভর্নমেন্ট ফর দ্য পিপলের প্রশ্নটা অনেক ব্যাপকভাবে উঠছে, যে কেবল ভোটাধিকার নয়, সাধারণ মানুষের জন্য তাদের দৈনন্দিন যে প্রয়োজন তার একটা বড় অংশ মেটানোর দায় সরকারকে নিতে হবে। এই দায় যে সরকার নিল এই ওয়েলফেয়ার স্টেটের মাধ্যমে, তার ফলে বলা হচ্ছে যে প্রত্যেক মানুষের জীবিকার যে প্রয়োজন সেই জীবিকা তার যদি কোনো কারণে সে যদি জীবিকা তার না থাকে, তার যদি কোনো কাজ না থাকে, বেকার হয়ে যায়, তাহলে তার ভরণ পোষণের ন্যূনতম ভরণ পোষণের দায়িত্ব সরকার নেবে। অর্থাৎ যেটা ইউরোপের সব দেশে যেটা প্রবর্তিত হলো আনএমপ্লয়মেন্ট ভাতা, হ্যাঁ, এই ভাতা বেকার ভাতা যেটা, এটা প্রত্যেকের প্রাপ্য। স্বাস্থ্য, সমস্ত ইউরোপের পশ্চিম ইউরোপ ব্রিটেন সহ যুদ্ধের পরে যেটা এক ধরনের ন্যাশনাল হেলথ সার্ভিস এইটা চালু হলো, অর্থাৎ সমস্ত রকম চিকিৎসার খরচ সরকারি হাসপাতালে বিনা খরচায় প্রত্যেক নাগরিকের প্রাপ্য, সে গেলেই পাবে। আচ্ছা, শিক্ষা, সমস্ত স্কুল শিক্ষা বিনা বেতনে হবে। অনেক দেশেই কিন্তু হয়েছিল কলেজ অর্থাৎ ইউনিভার্সিটির শিক্ষাও মোটামুটি বিনা বেতনে, খুব বা নামমাত্র বেতন। আচ্ছা, এই যে সুযোগ সুবিধা, বাসস্থান একটা বড় জিনিস, অর্থাৎ সরকারি খরচে বাড়ি তৈরি করে দেওয়া হবে খুব সামান্য ভাড়ায়, অনেক ক্ষেত্রেই এক ধরনের লিসের মারফত, কিছুদিন বাদে সেই বাড়ি মালিকানাই সাধারণ মানুষ পাবে। এই যে ব্যবস্থাগুলো এখন, যেটা ওয়েলফেয়ার স্টেটের যেটা মূল কথা হচ্ছে গিয়ে যে এই যে জিনিসগুলো, এই যে সুবিধাগুলো দেওয়া হচ্ছে, এটা কিন্তু সমস্ত জনগণের তার নাগরিক অধিকার হিসেবে সে পাবে। এখানে কিন্তু কারোর বিশেষ প্রয়োজন আছে কি নেই এই প্রশ্ন উঠছে না। যে কোনো নাগরিক তার সে চাইলেই এই সুবিধাগুলো পেতে পারে। এর সম্বন্ধে কিন্তু এবার আপনারা অনেকেই জানেন এই যে জনকল্যাণমূলক বা ওয়েলফেয়ার স্টেট, এটা মোটামুটি ইউরোপের সবগুলো দেশে 1950-এর দশকে মোটামুটি ভাবে সব পশ্চিম ইউরোপে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। 1970 থেকে ওই বছরগুলো থেকে এই ওয়েলফেয়ার স্টেটের ব্যবস্থা সম্পর্কে নানা রকম সমালোচনা উঠতে লাগলো, এবং সমালোচনার মূল কথা হচ্ছে গিয়ে যে এটা অত্যন্ত ব্যয়বহুল, এর জন্য সরকারকে ভয়ঙ্কর বেশি রকমের ট্যাক্স কর আদায় করতে হচ্ছে, এবং তার ফলে বিশেষ করে যাদের উপার্জন বেশি তাদেরকে প্রচন্ড বেশি হারে তাদেরকে কর দিতে হয়। এবং সবচেয়ে বড় যে প্রশ্নটা ওঠে যে এতে প্রচুর অপচয় হয়, এবং যাদের সামর্থ্য আছে ব্যক্তিগত খরচে প্রাইভেট, ধরুন হাসপাতালে খরচ দেওয়া অথবা ইউনিভার্সিটির পড়াশোনার খরচ মেটানো, যাদের ব্যক্তিগত উপার্জন বেশি, যাদের ধন সম্পত্তি আছে,
যারা ব্যক্তিগতভাবে এই খরচটা মেটাতে পারেন তারাও কিন্তু সরকারি সুযোগ নিয়ে বিনা খরচে হাসপাতালে চিকিৎসা করাচ্ছেন, বিনা খরচে তাদের বাড়ির ছেলেমেয়েরা কলেজ ইউনিভার্সিটিতে পড়ছে। এটা কেন হবে? এই যে সমালোচনাগুলো শুরু হলো তার থেকেই কিন্তু এই 70-এর দশক থেকে এই ব্রিটেনে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বিশেষ করে অর্থনীতিবিদ এবং বিভিন্ন যারা পলিসি বিষয়ে যারা আলোচনা করেন এবং বিশেষ করে প্রচার করতেন, তাদের প্রচারে এই কথাটা বেশি করে শুরু হলো, ওয়েলফেয়ার স্টেট এই ব্যবস্থাটা আর চালানো উচিত নয়, ওয়েলফেয়ার স্টেটকে সংকোচন করে নিয়ে আসা হোক, যে রাষ্ট্রকে এইসব জায়গা থেকে সরে আসতে হবে, অনেক বেশি এগুলোকে বাজারের হাতে তুলে দিতে হবে এবং বাজারের মাধ্যমে সত্যি সত্যি যারা প্রয়োজন তাদেরকে আলাদা করে তাদের শনাক্ত করা সম্ভব, যে যাদের পক্ষে বাজার থেকে নিজের সামর্থ্যে যারা চিকিৎসা ব্যবস্থা করতে পারবেন না, অথবা যারা বাসস্থানের ব্যবস্থা করতে পারবেন না, অথবা যাদের বাড়ির ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারবে না, তাদের সেই সামর্থ্য নেই বলে, সেই শুধু তাদেরকে আলাদা করে চিহ্নিত করে তাদের জন্য সুযোগের ব্যবস্থা করে দেওয়া হোক, সেইটা রাষ্ট্র করবে। কিন্তু সাধারণভাবে সমস্ত নাগরিকের জন্য এই সমস্ত সুবিধে খুলে দেওয়া হবে, এইতে চলতে পারে না। এই যে রাষ্ট্র বা সরকারকে এইসব জনকল্যাণমূলক যে কাজকর্ম থেকে যে সরে আসার যে ব্যবস্থাটা করা হলো, যাকে বলা হয় নিও লিবারালিজম বা নিও লিবারাল মতবাদ, এই মতবাদ কিন্তু পশ্চিম ইউরোপে এবং মার্কিন যুক্তরাষ্ট্র বেশি করে 1980-র দশকের মধ্যে এটা প্রায় সর্বত্র প্রতিষ্ঠিত হয়ে গেল এবং ওয়েলফেয়ার স্টেট মোটামুটিভাবে সব জায়গাতেই অনেকটা করে কমে এলো, অনেক জায়গায় প্রায় উঠেই গেল বলতে পারা যায়। এই যে সময়টা যাচ্ছে, এইখান থেকেই কিন্তু 90-এর দশক থেকে এবং 21 শতাব্দীর প্রথম দিকে এর বিরুদ্ধে নানা রকম ক্ষোভ জমা হতে থাকে এবং এই বিক্ষোভ সবচেয়ে বেশি করে প্রকাশ পেল 2008-9 যে ফিনান্সিয়াল ক্রাইসিস বলা হয় যেটাকে, যেটা বিশেষ করে ফিনান্সিয়াল বাজারে যে প্রচন্ড একটা হঠাৎ করে প্রায় সমস্ত কিছু হুড়মুড় করে ভেঙে পড়ছে যে অবস্থা দাঁড়িয়েছিল, সেই অবস্থার পরে 2010, 11, 12 এই সময়ে অনেক বেশি করে এইসব দেশে যে সাধারণ মানুষের বা সমাজে ব্যাপকভাবে যে ধনী এবং সাধারণ মানুষের মধ্যে যে তফাৎটা, ইনইকুয়ালিটি, অসাম্য, এই অসাম্য যে প্রচণ্ডভাবে বেড়ে গেছে, এটা একেবারে চোখে আঙ্গুল দিয়ে সকলকে দেখিয়ে দেওয়া হলো। এইখান থেকেই জনগণের অনেক ক্ষেত্রে বলতে পারা যায় প্রায় স্বতঃস্ফূর্ত বিক্ষোভ দেখা গিয়েছে। এই বিক্ষোভ দক্ষিণপন্থী, বামপন্থী দুরকমই বিক্ষোভ দেখতে পাওয়া যায়। যেরকম বিদেশের কথা বললে, আমি পশ্চিমের কথাটাই বলছিলাম এতক্ষণ, বিদেশের কথা বললে যে এই ধরনের বিক্ষোভ দেখতাম। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা যদি বলেন, অকুপাই ওয়াল স্ট্রিট, যেটা এরকম ধরনের প্রায় বলতে পারা যায় স্বতঃস্ফূর্ত ভাবেই তৈরি হয়েছিল, যার মূল বক্তব্য ছিল যে আমরা হচ্ছে জনগণের দেশের 99% আমাদের কিছু নেই, আর দেশের 1% শতকরা 1% মানুষ তারা সমস্ত সম্পত্তি দখল করে বসে আছে। এই অসাম্য কেন চলবে, এর বিরুদ্ধে প্রতিবাদ। এর অন্যদিকে আবার যাকে দক্ষিণপন্থী বলা যায়, তাকে যার একটা বড় উদাহরণ সে সময় ছিল টি পার্টি মুভমেন্ট।
এই টি পার্টি মুভমেন্ট, এরা হচ্ছে গিয়ে দক্ষিণপন্থী এই অর্থে, এরাও কিন্তু সাধারণ মানুষ, এরা এরা কোনো ওই অর্থে ধনী মানুষদের সংগঠন নয়। অনেক ক্ষেত্রেই এরা বড় শহরের নয়, অপেক্ষাকৃত গ্রামাঞ্চলের, কিন্তু এরা দক্ষিণপন্থী এই অর্থে যে এদের প্রধান রাগ হচ্ছে গিয়ে এই যে বড় বড় শহরে যে বড় ফিনান্সিয়াল হাউস এবং এই বড় বড় শহরের যে বিলাসবহুল জীবনযাত্রা, বৈভব এবং বিদেশিদের আনাগোনা, এবং বিদেশি বলতে সেখানে ধনী বিদেশিও প্রচুর, আবার সাধারণ যারা কাজ করে কিন্তু বিদেশ থেকে আসা মানুষ, তারা, এবং এদের বক্তব্য হচ্ছে কি তারা আমাদের কাজকর্মগুলো নিয়ে দখল করে নিচ্ছে। তো অর্থাৎ এই যে ইমিগ্রেন্ট বিরোধী যে মনোভাব, এইটে মার্কিন যুক্তরাষ্ট্র দেখা গেল যেটা শেষ অবধি আমরা ট্রাম্পের মতো একজন ওই অর্থে জনবাদী নেতা, পপুলিস্ট নেতা, তার মধ্যে তার পুরো রাজনৈতিক সংগঠনটা আমরা দেখতে পেলাম। পশ্চিম ইউরোপে এরকম একাধিক দক্ষিণপন্থী বামপন্থী দুরকমই পপুলিস্ট আন্দোলন আমরা দেখতে পাই। দক্ষিণপন্থী বলতে আবার তাদের মধ্যে প্রধানত এই ইমিগ্রেন্ট বিরোধী মত, ইসলাম বিরোধী মত, এটাই প্রধানভাবে দেখতে পাওয়া যায়। তাদেরকেই তারা প্রথম শত্রু বলে চিহ্নিত করে। আবার বামপন্থীও আছে, বামপন্থী পপুলিস্ট, কিন্তু পপুলিস্ট এই অর্থে যে তারা পুরনো যে সমাজবাদী দলগুলো, কমিউনিস্ট দলের যেরকম সংগঠন, সেরকম সংগঠন তাদের থাকে না, কিন্তু তারা সাধারণভাবে এই অপেক্ষাকৃত দরিদ্র মানুষ, অপেক্ষাকৃত সাধারণ মধ্যবিত্ত, তাদের জন্য সরকার আরো কিছু কল্যাণমূলক কাজ করুক, এই দিকে তাদের ঝোঁক বেশি। এইটা হচ্ছে গিয়ে পাশ্চাত্যে যে পপুলিজম তার ছক। এইখানে এবার আমি ছোট করে একটা তত্ত্বের কথাই বলি, যে এই পপুলিজম বিশ্লেষণ করতে গেলে জনবাদের সঙ্গে গণতন্ত্রের সম্পর্ক কোথায়, এখানে একজন বিশেষ তাত্ত্বিকের কথা আমি বলবো। অনেকটা সময় নিয়ে ফেলেছি, কাজে আর বেশিক্ষণ টানা যাবে না, আমি অল্পের ওপর দিয়ে বলছি, আপনারা যদি প্রশ্ন করেন পরে আর একটু বিশদভাবে বলতে পারি। আর্নেস্তো লাক্লাউ, এই লাক্লাউ ইনি ছিলেন আর্জেন্টিনার মানুষ, কিন্তু আর্জেন্টিনা থেকে বহুদিন উনি বিতাড়িত ছিলেন, তারপরে ইংল্যান্ডে উনি অধ্যাপনা করতেন। তো উনি অন পপুলিস্ট রিজন বলে একটি বই লিখেছিলেন 2005 সালে। তাতে উনি পপুলিজম সম্পর্কে এবং পপুলিজমের সঙ্গে গণতন্ত্রের সম্পর্ক তার একটা বিশ্লেষণ করেছেন, এবং বিশ্লেষণটা মূলত এইরকম, এবং বিশ্লেষণটার পটভূমি কিন্তু এই আমি যেটা বর্ণনা করলাম, যে একটা নিওলিবারাল স্যার, আপনাকে শোনা যাচ্ছে না স্যার, কাইন্ডলি স্যার একটু আনমিউট করে নেবেন প্লিজ। স্যার এখন সম্ভবত শোনা যাচ্ছে। এবার শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। ও, তাহলে এটার কিছু একটা গোলমাল হলো বোধহয়। যাই হোক, আচ্ছা, তো আমি লাক্লাউয়ের কথা বলছিলাম।
যে উনি যেটা বলছেন যে দু ধরনের রাজনৈতিক পন্থা হতে পারে। একটিকে উনি বলছেন ডেমোক্রেটিক, অর্থাৎ যেটা একটা ডিফারেন্সের লজিকে চলে। ডিফারেন্সের লজিক বলতে আমি ঠিক আগে যেটা বলেছিলাম যে বিভিন্ন জনগোষ্ঠীর বিভিন্ন ধরনের দাবি থাকতে পারে, সমস্ত দাবি সরকারের পক্ষে মেটানো সম্ভব হয় না। সুতরাং যেই দাবিগুলো যে রাজনৈতিকভাবে যে দাবিগুলো মেটানো সম্ভব বা মেটানো প্রয়োজন বলে মনে হচ্ছে, এর নিশ্চয়ই একটা কস্ট বেনিফিট একটা হিসেব থাকে যে এটা এই দাবিটা মেটাতে কত খরচ পড়বে এবং তা থেকে আমাদের রাজনৈতিকভাবে কতটা সুবিধা হবে, এই যে একটা হিসেব থাকে, তার ভিত্তিতে কিছু কিছু জনগোষ্ঠীর দাবি মেটানো হবে, সকলের হবে না। এটা হচ্ছে গিয়ে সাধারণ লজিক অফ ডিফারেন্স, এটা উনি বলেন ডিফারেন্সিয়াল লজিক বা পৃথকীকরণের নীতি। কিন্তু এর ফলে যেটা হবে যে বিভিন্ন গোষ্ঠী থাকবে যাদের দাবি মেটানো হলো না। এই যে মেটানো হলো না, এর ফলে কিন্তু তাদের মধ্যে এইবারে এরকম একটা ধারণার জন্ম হতে পারে যে যদিও আমাদের বিভিন্ন জনগোষ্ঠীর দাবি স্বতন্ত্র, কিন্তু আমরা সকলেই একই অবস্থায় আছি, তার কারণ আমাদের সকলের দাবি মিটছে না, একজন শত্রু আমাদের দাবি তারা অস্বীকার করছে। অর্থাৎ শাসক গোষ্ঠী যে এলিট, আমরা সকলেই সমানভাবে অত্যাচারিত। এই যে এক ধরনের সমীকরণের নীতি, ইকুইভ্যালেন্স, এটাকে উনি বলছেন, লাকলাউ বলছেন লজিক অফ ইকুইভ্যালেন্স। এই যে সমীকরণের নীতি, এইটার থেকেই পপুলিজমের জন্ম হয়। অর্থাৎ জন্মলগ্নে কিন্তু পপুলিজম একটা বিরোধী রাজনীতি থেকে আসে, যে একটা কোনো প্রতিষ্ঠিত শাসক গোষ্ঠী আছে আর বিভিন্ন জনগোষ্ঠী আছে যারা নানা রকম দাবি করছে, যে দাবিগুলো মিটলো না, সেই জনগোষ্ঠীদের মধ্যে যদি এই ভাবটা সৃষ্টি করা যায়, এই ধারণা সৃষ্টি করা যায় যে তারা সকলেই আসলে এক অবস্থায়, কারণ তারা সকলেই একই শত্রুর দ্বারা অত্যাচারিত, এই ধারণাটা যদি সৃষ্টি করা যায় তাহলেই জনবাদী রাজনীতির জন্ম হয়। এইটা হচ্ছে গিয়ে লাকলাউয়ের বিশ্লেষণ। এবং এর পরে উনি যেটা বিশ্লেষণ করে বলছেন যে এই ধারণাটা সৃষ্টি করা যায় কি করে। সব সময় সব ক্ষেত্রে চেষ্টা করলেও এই ধারণা যে সবসময় সৃষ্টি করা যেতে পারে তা নয়, সৃষ্টি হয়, এইবারে উনি বলছেন যে এটা সৃষ্টি হয় রেটরিকের মাধ্যমে, অর্থাৎ একটা বয়ানের মধ্যে এক ধরনের অলংকার প্রয়োগের মধ্যে, কিছু কল্পকাহিনী সৃষ্টি করার মধ্যে, হ্যাঁ, কিছু পারফরমেন্স, নাটক সৃষ্টি করতে হয়। এর মধ্যে দিয়ে সাধারণ মানুষের ভাবাবেগ স্পর্শ করতে হয়, তাহলেই এই জনবাদ প্রতিষ্ঠিত হতে পারে। অর্থাৎ জনবাদী রাজনীতির মধ্যে কিন্তু উনি বারে বারে, যদিও রিজন কথাটা বলছেন, উনি কিন্তু বারে বারে এর যে ইমোশনের দিকটা, এই ইমোশনের দিকটা কিন্তু প্রধান। কারণ শেষ পর্যন্ত কিন্তু রাজনৈতিক অ্যাকশন যখন হবে, বিশেষ করে যদি আমরা একটা জনগোষ্ঠীর, একটা ব্যাপক জনগোষ্ঠীর যদি রাজনৈতিক অংশগ্রহণের কথা বলি, তাহলে সেখানে এই যে ইমোশনের দিকটা, এইটা খুবই গুরুত্বপূর্ণ। এবং বারে বারে উনি এই দিকটাতে জোর দিচ্ছেন, এই রেটরিক্যাল দিকটাতে জোর দিয়ে বলছেন যে জনবাদী রাজনীতির এইখানেই হচ্ছে গিয়ে তার প্রক্রিয়ার আসল জায়গা হচ্ছে এইখানে। এইবারে আমি প্রাচ্যের যেটা আমরা, বা এশিয়া আফ্রিকার যে পপুলিজম, বিভিন্ন দেশে এই পপুলিস্ট রাজনীতি, পপুলিস্ট নেতা, পপুলিস্ট দল এর আমরা দেখেছি। এখানে
কতগুলো সাধারণ কথা আমি বলি। আমি ভারতবর্ষের অনেক উদাহরণ আমি দিতে পারি, কিন্তু তার মধ্যে আমি এক্ষুনি যাচ্ছি না। আমি সাধারণভাবে যে কতগুলো এই জনবাদী রাজনীতির চরিত্র এবং বিশেষ করে জনবাদী নেতা, এখানে নেতার ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ। এই জনবাদী নেতা যে তার তার যে যে অর্থে একজন জনবাদী নেতা এই এই ধারণাটা সৃষ্টি করতে পারেন যে জনগণ একদিকে এবং কোনো এক শোষক গোষ্ঠী অন্যদিকে, হ্যাঁ, জনগণ একদিকে এবং জনগণের শত্রু অন্যদিকে, এই যে ধারণাটা এইটা সৃষ্টি করে। এবং এই 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 সৃষ্টি করার মধ্যে কিন্তু একজন নেতার গুরুত্বপূর্ণ ভূমিকা অনেক ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ এই অর্থে হয়ে যায় যে একজন নেতার মাধ্যমে কিন্তু এই যে জনগণের যে তথাকথিত ঐক্য, এই ঐক্যটা প্রতিষ্ঠিত হয় একজন নেতার ব্যক্তির মধ্যে। তার ব্যক্তির মধ্যে এই জনগণের যে ঐক্য সেটাই প্রতিফলিত হয়ে যায়। আবার বলছি, এগুলো সবসময় যে যে কেউ জনবাদী নেতা হওয়ার চেষ্টা করলে যে তিনি পারবেন তা নয়। এটা কোন অবস্থায় কি কারণে হয়, এটা তো বিশেষ বিশেষ অবস্থায় তার ব্যাখ্যার প্রয়োজন। 2 নম্বর যেটা বড় কথা, যে এই যে এই যে নেতার এই এই ভূমিকাটা প্রতিষ্ঠিত হচ্ছে, এইবারে কিন্তু যেটা প্রাচ্যে বহু জায়গায় দেখা গেছে যে একটা বিরোধী জায়গা থেকে এইবারে এই জনবাদী নেতা বা দল তারা শাসক দল হয়ে যায়, তারা সরকার প্রতিষ্ঠা করে, নির্বাচনে জিতে তারা সরকারে প্রতিষ্ঠিত হয়। লাকলাওয়ের আলোচনাতে কিন্তু এই দিকটা খুব উনি জোর দেননি, তার কারণ ওনার একটা মত ছিল যে সরকারে আসার পরে জনবাদী রাজনীতি বেশি দিন থাকতে পারে না। কেননা জনবাদী রাজনীতির যে এই যে ভিত্তিটা, এই ভিত্তিটা কিন্তু একটা বিরোধিতার মধ্যে দিয়ে একমাত্র সেটা প্রকাশ পেতে পারে। একবার সরকারে চলে এলে অবধারিতভাবে সেই ডিফারেন্সের রাজনীতি, অর্থাৎ কিছু কিছু গোষ্ঠীকে আমি সুবিধা দিতে পারবো, বাকিদের দিতে পারবো না, অতএব আবার সেই একটা অন্য বিরোধিতা তৈরি হয়ে যাবে। একটা পপুলিস্ট দল, সে যদি বেশি দিন ক্ষমতায় থাকে সে আর পপুলিস্ট থাকতে পারবে না, বরঞ্চ তার বিরুদ্ধে একটা অন্য কোনো পপুলিস্ট রাজনীতি, বিরোধী রাজনীতি তৈরি হয়ে যেতে পারে। সুতরাং লাকলাওয়ের ধারণায় যে এই পপুলিস্ট রাজনীতি শাসন ক্ষমতায় এসে বেশি দিন টিকতে পারে না। কিন্তু আমরা এরকম বহু উদাহরণ ভারতবর্ষ থেকে আমি বলতে পারি, আফ্রিকা, এশিয়ার অন্য দেশেও আপনারা নিশ্চয়ই বলতে পারবেন, এরকম অনেক উদাহরণ পাওয়া যাবে যে এই জনবাদী রাজনীতি শুধু যে একজন নেতার নেতৃত্বেই দীর্ঘদিন শাসন করেছে শুধু তাই নয়, অনেক ক্ষেত্রে এক নেতা চলে গিয়েছেন কিন্তু দল সেই নেতার বদলে আরেকজন নেতা তারা নির্বাচন করেছেন, অর্থাৎ ক্ষমতা হস্তান্তরিত হয়েছে, কিন্তু ওই জনবাদী দল তার জনবাদ প্রতিষ্ঠিত থেকে গেছে। এরকম উদাহরণ অনেক জায়গায় আছে। এখানে সবচেয়ে যেটা ভেবে দেখার এবং অনেক ক্ষেত্রে অনেকে বলবেন দুশ্চিন্তার জায়গা, সেটা হচ্ছে কি এর একদিকে যেরকম এই জনবাদী রাজনীতির ফলে বহু ক্ষেত্রেই কিন্তু আমরা এটা দেখেছি যে খানিকটা জনকল্যাণমূলক কাজের যে প্রয়োজন এবং সেটা যে করা সম্ভব, এটা বহু ক্ষেত্রেই জনবাদী রাজনীতির চাপে কিন্তু বহু জায়গাতে হয়েছে। একটা জিনিস যেরকম আমি ভারতবর্ষের ক্ষেত্রে বলতে পারি যে এই যে জনবাদী রাজনীতির যেটা সম্পূর্ণ প্রশাসনিক যে দিকটা, অর্থাৎ সরকার খরচ করবে সাধারণ মানুষের বিভিন্ন গোষ্ঠী, এগুলো কিন্তু মানে আপামর জনসাধারণ বলতে ওই অর্থে আবার কখনোই কিন্তু ওয়েলফেয়ার স্টেটের মতো নয়। কারণ ওয়েলফেয়ার স্টেটের মতো ওইভাবে সকলের জন্য বিনামূল্যে চিকিৎসা, সকলের জন্য বিনামূল্যে শিক্ষা, এটা কোনো সরকারের কি বলে রাজস্বে এরকম কোনো ক্ষমতা নেই যে তারা সেটা করতে পারবে। সুতরাং কিছু লোককে দেওয়া হবে, কিছু লোককে দেওয়া হবে না।
কিন্তু এই যে কিছু লোককে দেওয়া হবে, এইখানে যে যাদের প্রয়োজন বেশি তাদের জন্য যাতে দেওয়া হয়, এই ধারণাটা কিন্তু এখন ব্যাপকভাবে স্বীকৃত হয়ে গেছে। সব রকমের দল, তার অন্যান্য রাজনৈতিক মত যাই থাকুক না কেন, সকলেই এখন মোটামুটি ভাবে এই যে খানিকটা প্রশাসনিক যে পপুলিজম, হ্যাঁ, অর্থাৎ সরকারি পপুলিজম, সরকারি খরচের দিক থেকে এই ধরনের এক্সপেন্ডিচার, তার নানা রকম প্রকল্প, সেটা দারিদ্র দূরীকরণের জন্যই হোক, সেটা মহিলাদের জন্যই হোক, শিশুদের জন্যই হোক, বিভিন্ন ধরনের স্বাস্থ্য প্রকল্প, বিভিন্ন ধরনের স্কুল শিক্ষা প্রকল্প, এরকম ধরনের নানা রকম জিনিস আছে, বা খানিকটা খাদ্যের দিক থেকে বা বাসস্থানের দিক থেকে নানা রকম সাবসিডি দেওয়ার ব্যবস্থা, এগুলো ব্যাপকভাবে প্রায় সব রকম সরকার এটা এখন করে থাকে। অর্থাৎ এই দিক থেকে খানিকটা বলা যায় যে এই জনবাদের যে এই দিকটা, এটা প্রায় এখন সর্বজন স্বীকৃত হয়ে গেছে, অন্তত পৃথিবীর এই অংশটাতে। কিন্তু এর যেটা অন্য রাজনৈতিক মতবাদের যে দিক, অর্থাৎ এই যে নেতার যে অবস্থান, নেতার সঙ্গে তার সমর্থকদের যে সম্পর্ক, এই দিকটা কিন্তু একটা একটা অত্যন্ত বিশিষ্ট একটা চরিত্র আছে এই জনবাদী রাজনীতি। সেটা হচ্ছে গিয়ে যে এই নেতা কিন্তু এক অর্থে তিনি সার্বভৌম নেতা, অর্থাৎ এক অর্থে জনগণের সার্বভৌমত্ব যেন তার হাতে তুলে দেওয়া হলো, এইরকম একটা ধারণা। তিনি সার্বভৌম নেতা, তিনি জনগণের কল্যাণের জন্য বা জনগণের জন্য জনগণের ন্যায় বিচার দেওয়ার জন্য তিনি জনগণের শত্রুর বিরুদ্ধে লড়াই করবেন। নানা রকম যে আইন কানুনের যত বেড়াজাল, যার মাধ্যমে এতদিন অবধি যে এলিট শাসক শ্রেণী তারা সাধারণ মানুষকে বঞ্চিত করে রেখেছে, সেই আইন কানুনের পাশ কাটিয়ে, সেই বেড়াজাল ভেঙে, দরকার হলে আইন ভেঙে তিনি সাধারণ মানুষের জন্য কিছু করে দেবেন। এই যে ধারণাটা, এটা কিন্তু জনবাদী রাজনীতির মূলে রয়েছে। অর্থাৎ এখানে কিন্তু যেটা উদারনৈতিক রাজনীতি বা সাংবিধানিক রাজনীতির যে একটা মূল কথা থাকে, যে শেষ অবধি যেটা আউটকাম, শেষ অবধি যেটা ফল, সেই ফলটা ভালো হলো কি হলো না এটা অত গুরুত্বপূর্ণ নয়, কিন্তু যে প্রক্রিয়া, আইনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে বজায় রাখতে হয়। তার কারণ তুমি প্রক্রিয়া ভেঙে যদি শেষ অবধি একটা ভালো ফলও তৈরি করো, ভবিষ্যতে কিন্তু তোমাকে তার জন্য খেসারত দিতে হবে, কারণ তুমি প্রক্রিয়া, আইনের প্রক্রিয়া যেটা, সেটা তুমি নষ্ট করে দিলে, এরপরে কিন্তু তুমি চাইলেও বিচার পাবে না। এই যে ধারণাটা, জনবাদী রাজনীতি কিন্তু এটা স্বীকার করে না। স্বীকার না করার একটা বড় কারণ হচ্ছে গিয়ে সাধারণ মানুষের কিন্তু দৈনন্দিন অভিজ্ঞতাই হচ্ছে গিয়ে যে ও আইন কানুন আসলে বড় লোকদের ব্যাপার, ওটা তাদের সুবিধার জন্য তৈরি করা। ওখানে সাধারণ মানুষ গিয়ে তো আমরা তো কিছুই করতে পারবো না। আমরা হয়তো যদি কোনো কারণে আমরা যদি আইন কানুন করতে যাই, থানা পুলিশ করতে যাই, কোর্ট কাছারি করতে চাই, শেষ অবধি দেখা যাবে যে বড় লোকেরা তারা বড় বড় উকিল নিয়ে আসবে, তারাই জানে ওগুলো কি করে করতে হয়, আমরা তো জানি না, শেষ অবধি আমরাই ভুগি, আমাদের ভাগ্যে কিছু জোটে না। এই যে ধারণাটা, অর্থাৎ এখানে কিভাবে একমাত্র আমাদের কিছু সুরাহা হতে পারে, তাহলে এমন একজন নেতা যদি আমরা বাঁচতে পারি এবং তাকে যদি শাসন ক্ষমতায় বসাতে পারি, এবং তিনি যদি আমাদের জন্য প্রয়োজন হলে এই সমস্ত আইন কানুন ভেঙেও তিনি যদি আমাদের জন্য কিছু করে দেন, একমাত্র তাহলেই আমরা পাবো। এই যে ধারণাটা, এইটা জনবাদীর রাজনীতির মধ্যে একটা খুব বিশিষ্ট একটা ঘটনা, এবং এর যে নানা রকম বিপদ, এই বিপদটাই আবার জনবাদী রাজনীতির যেটা সমালোচনা, সেই সমালোচনার মধ্যে দুটো সমালোচনা বড়। একটা হচ্ছে গিয়ে এর যে একদিকে ক্ষমতার কেন্দ্রীকরণ,
এবং এই ক্ষমতার মধ্যে যেটা আরবিট্রারি ব্যাপার, আরবিট্রারি অর্থে যে আইন কানুনের তোয়াক্কা না করে যে নিজের পছন্দ মতো একটা কাজ করতে পারা, এর যে ক্ষমতাটা, যেটা সংবিধান কখনো কোনো শাসককে দেয় না। সংবিধান সবসময় এই কথাটা বলবে, সংবিধানের অর্থই হচ্ছে গিয়ে যে শাসক তিনি যতই মানুষের ভালো করতে চান সেটা আইন মেনে করতে হবে। কিন্তু জনবাদী নেতারা সবসময় তারা মনে করেন না, আমি আইন মানছি না, কারণ আমি যেটা করতে চাইছি সেটা মানুষের ভালো করার জন্য। এই যে ধারণাটা প্রতিষ্ঠিত হয়ে যায়, এতে কিন্তু ওই আবার যেটা বললাম যে সাংবিধানিক ব্যবস্থা বলতে যেটা বোঝায় সেটা কিন্তু ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা। 2 নম্বর হচ্ছে কি, এর ফলে কিন্তু আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, যে এই জনবাদী রাজনীতি নেতা কিন্তু শেষ অব্দি ডিক্টেটর হন না কখনো। এটা একটা খুব লক্ষ্য করার মতো বিষয়, যে সম্প্রতিকালে অর্থাৎ গত বেশ অনেক বছরের মধ্যে অনেক ওই অর্থে অথরিটেরিয়ান একনায়কও হয়েছে, কিন্তু তারা সকলেই কিছুদিন পর পর একটা করে নির্বাচন করেন এবং নির্বাচনের বিরোধীও থাকতে হয়, এবং সেই বিরোধীদের উনি পরাস্ত করে জনগণের সমর্থন নিয়ে যে আবার ক্ষমতায় এলেন, প্রতিষ্ঠিত হলেন, এইটা একজন জনবাদী নেতাকে বারে বারে প্রমাণ করতে হয়। অর্থাৎ তার ক্ষমতার উৎসটা কিন্তু ওইখানেই যে তিনি জনগণের দ্বারা নির্বাচিত। কোনো সময় কিন্তু এটা ধরুন 20 শতাব্দীর গোড়ার দিকে ইউরোপে বহু জায়গায় হয়েছে, এমনকি 1950-60-এর দশকেও ল্যাটিন আমেরিকায় বহু জায়গায় হয়েছে, আফ্রিকার বহু জায়গায় হয়েছে, যে একজন নেতা নির্বাচন করে এলেন, তারপরে নির্বাচনটি সব তুলে দিল, দরকার নেই, উনি প্রতিষ্ঠিত হয়ে গেলেন। এইটা কিন্তু সম্প্রতিকালে খুব বেশি দেখা যাবে না। তার কারণ হচ্ছে গিয়ে এই পপুলিজমের ঝোঁকটা, যেখানে বারে বারেই তাকে প্রমাণ করতে হবে যে আমার ক্ষমতার ভিত, যেটা নৈতিক ভিত্তি, সেই নৈতিক ভিত্তি হচ্ছে জনগণের সমর্থন। আচ্ছা, সুতরাং সেই সমর্থনটা তাকে প্রদর্শন করতে হবে প্রায়। আর তৃতীয় যে ঘটনাটা এর সঙ্গে থাকে সেটা হলো যে এই যে এই জনবাদের কিন্তু কোনো বৃহত্তর সমাজ পরিবর্তনের কোনো প্রকল্প তাদের থাকে না। এটা কিন্তু সবটাই হচ্ছে গিয়ে যে পরবর্তী নির্বাচন জেতার জন্য কোন কোন গোষ্ঠীকে কোন কোন জিনিস, কোন কোন সুবিধা দেওয়ার প্রয়োজন, সেটা সবসময় যে সাধারণ কি বলে জনস্বার্থের বিরোধী হবে এমন হয়তো নয়, কিন্তু ব্যাপকভাবে একটা কোনো সমাজ পরিবর্তনের যে প্রকল্প, এইরকম কোনো দীর্ঘস্থায়ী প্রকল্প জনবাদী রাজনীতি থাকে না। এইটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা, যে কারণে অনেক ক্ষেত্রে জনবাদী রাজনীতি সবসময় যে দক্ষিণপন্থী না বামপন্থী এটা অনেক ক্ষেত্রেই বোঝা মুশকিল হয়ে যায়, কারণ বহু জনবাদী রাজনীতি অন্যভাবে হয়তো তাদের মতবাদের দিক থেকে দেখে মনে হবে খুব দক্ষিণপন্থী, কিন্তু বহু ক্ষেত্রে দেখা যাবে যে এমন অনেক রকম নীতি তারা নিতে পারছে যেগুলো আসলে বামপন্থীদের নীতি, কিন্তু তাদের নিতে কোনো অসুবিধা নেই। তার কারণ তারা কিন্তু ওইভাবে কোনো একটা দীর্ঘস্থায়ী সমাজ পরিবর্তনের প্রকল্পের সঙ্গে এটা ভেবে দেখছে না। তাদের কাছে হিসেবটা হচ্ছে গিয়ে যে এর থেকে নির্বাচনী বা জনসমর্থনের দিক থেকে কতটুকু তার সুবিধা, এই এই হিসেব করে জনবাদী রাজনীতি চলে। তো সুতরাং এতগুলো কথা আমি মোটামুটি বললাম যে জনবাদী রাজনীতি প্রথম কথা তার সূত্র হচ্ছে গিয়ে একটা নির্বাচনী গণতন্ত্র, সেই নির্বাচনী গণতন্ত্রের মধ্যে থেকে একটা বিশেষ ধরনের রাজনীতি কি করে তার উদ্ভব হয়, এবং সেই তার মধ্যে আমি আরো বেশি করে বলছি যে এই যে জনবাদী রাজনীতি যে বিভিন্ন রকমের তার প্রকাশ, এটা কিন্তু পাশ্চাত্যের তুলনায় এশিয়া আফ্রিকার দেশগুলোতে অনেক বেশি করে দেখা গেছে। সুতরাং এখানেই কিন্তু অনেক বেশি করে আমরা
হয়তো এরকম আমার অনেক সময় মনে হয় যে এই ট্রাম্পের আমলে মার্কিন যুক্তরাষ্ট্রে দেখলাম এই জনবাদী রাজনীতির যে প্রকাশ, সেটা পশ্চিম ইউরোপে অনেক জায়গায় এখন দেখা যাচ্ছে। আমরা হয়তো এই অভিজ্ঞতাটা অনেক দিন ধরেই সেটা অনেক ভালোভাবে দেখেছি। সুতরাং হয়তো আমাদের কাছে এই ঘটনাগুলো তাদের কাছে যতটা অত্যাশ্চর্য মনে হয়, আমাদের কাছে কিছুই কত আশ্চর্য লাগে না, যে এরকম তাহলে কত দেখেছি। তো কিন্তু কেন গণতন্ত্রের মধ্যে থেকে এই ধরনের জনবাদী রাজনীতি উদ্ভব হতে পারে, সেইটাই আমি খানিকটা বলার চেষ্টা করলাম। এবারে আপনারা যদি প্রশ্ন করেন, আমি অতি অবশ্যই উত্তর দেব। আমি একটি কাগজ জোগাড় করি। অনেক ধন্যবাদ স্যার, অত্যন্ত জ্ঞানগর্বী ও বাস্তবমুখী বক্তৃতায় আমাদের জানা বোঝার পরিসরকে আরেকটু বিস্তৃত করে দেওয়ার জন্য আপনার প্রতি আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। এবং সংশ্লিষ্ট বিষয়ে আমাদের বোধ বুদ্ধি আরেকটু সমৃদ্ধ করার আশে আপনার প্রতি আমাদের বেশ কিছু প্রশ্ন ইতিমধ্যে জমে গেছে। আপনার সহৃদয় সম্মতি সাপেক্ষে আমরা এখন সেই প্রশ্নোত্তর পর্বে যেতে চাই স্যার। আমাদের এখানে এম হাবিবুর রহমান বলেছেন, ওনার প্রশ্ন এরকম ভাবে এসেছে যে সান্তাল মৌফি, আর্নেস্তো লাকলাউ, আকিল বিলগামি প্রমুখ চিন্তকরা পপুলিজমকে এক্সক্লুসিভলি নেগেটিভ কনোটেশন হিসেবে মানতে চান না। এই পরিপ্রেক্ষিতে প্রশ্ন হাজির হয় যে গণমুখী রাজনীতির জন্য পপুলিজম কি আবশ্যিকভাবে খারাপ, নাকি পপুলিজম গণমুখী ন্যায়ভিত্তিক রাজনীতির কৌশল হতে পারে? স্যার। হ্যাঁ, এখন আমি তো বললাম যে কৌশল হতে পারে, গণমুখী রাজনীতির কৌশল হতে পারে, এবং বহু জায়গাতেই তা হয়েছে। এবং বিশেষ করে আমি যে কথাটা আরো বেশি করে বললাম, যে বহু জনবাদী রাজনীতির মধ্যে থেকে যেগুলো জন্ম হয়েছিল, অর্থাৎ এই যে দরিদ্র মানুষের জন্য যে বিশেষ প্রকল্প, বিভিন্ন ধরনের সাবসিডির ব্যবস্থা, বিশেষ করে মহিলাদের জন্য যে প্রকল্প, শিশুদের জন্য যে প্রকল্প, তাদের স্বাস্থ্যের জন্য যে প্রকল্প, এই ধরনের যে প্রকল্পগুলো, যেগুলো অনেক ক্ষেত্রেই কিন্তু জনবাদী রাজনীতির চাপে এই ধরনের প্রকল্প ব্যাপকভাবে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং এগুলো আদিতে দেখা যাবে রাজনৈতিক দিকটা, আমি সম্পূর্ণ প্রশাসনিক প্ল্যানিং এর কথা বলছি না, কিন্তু রাজনীতির মাধ্যমে যখন এগুলোকে বাস্তবায়িত করার চেষ্টা হয়েছে, বহু ক্ষেত্রে দেখা যাবে এগুলো কিন্তু হয়েছে এই কোনো জনবাদী দল বা কোনো জনবাদী নেতা বা কোনো জনবাদী সরকারের চাপে এই জিনিসগুলো বাস্তবায়িত হয়েছে, এবং বহু জায়গায় এগুলো এখন সাধারণভাবেই গৃহীত। সুতরাং নিশ্চয়ই গণমুখী রাজনীতির কৌশল হতে পারে, কিন্তু আবার বলছি এটা কৌশল। এখানে কিন্তু আমার মতে অন্তত জনবাদী রাজনীতির পরিসরের মধ্যে থেকে কোনো ব্যাপক দীর্ঘস্থায়ী সমাজ পরিবর্তনের প্রকল্প, এটা আমার ধারণা হয় না, হতে পারে না। তাহলে ওটা জনবাদী রাজনীতির বাইরে যেতে হবে। সেটা সেই প্রকল্প মানে প্রগতিশীল হোক বা অন্যরকম কিছু হোক, কিন্তু কোনো ব্যাপক সমাজ পরিবর্তনের প্রকল্প যদি হয়, তাহলে কিন্তু জনবাদী রাজনীতির চেয়ে বেশি আরো কিছু করতে হবে, এবং সেই রাজনীতি কিন্তু শুধুমাত্র ওই পরবর্তী নির্বাচনে জিতবো শুধু এই হিসেবের মধ্যে, এই কৌশলের মধ্যে থাকলে হবে না। অনেক ধন্যবাদ স্যার। সম্ভবত হাবিবুর রহমান তার জানার ক্ষেত্রটা স্পষ্ট হয়েছেন। এরপরে স্যার প্রশ্ন করেছেন প্রজ্ঞা পরমিতা মিতু। তিনি বলেছেন যে বর্তমান দুনিয়ায় আমরা দেখতে পাইতেছি যে রাষ্ট্রগুলো লিবারেল ডেমোক্রেটিক স্টেট হিসেবে পরিচিত ছিল, সেই সবগুলো রাষ্ট্রেই পপুলিস্ট সুপার লিডার খ্যাত স্বৈরাচারী শাসকদের উত্থান দেখা যাইতেছে। এখন আমার প্রশ্নটা হইল, প্রতিষ্ঠিত হইয়া থাকা গণতান্ত্রিক সিস্টেমরে ব্যবহার করে এত সহজে কি করে ডানপন্থী জনতুষ্টিবাদী রাজনীতি নিজের পরিসর ঘটায় ফালাইতে পারতেছে সবখানে? স্যার।
এখন এখানেও আবার আমি খানিকটা বললাম যে এর মূলে রয়েছে কিন্তু পাশ্চাত্যের কথা যখন বলছি, যে একটা নিওলিবারাল যে রাজনীতির সময় গিয়েছিল, প্রশাসনের সময় গিয়েছিল, বিশেষ করে 1980-90, 2000 সময়, 2000 সাল, এই বছর 30-এর মতো, সেই সময়টাতে আমরা দেখেছি যে একদিকে কিন্তু ওই সময়টা সাধারণভাবে এই দেশগুলোতে একটা ব্যাপক ধরনের মানে অর্থনৈতিক দিক থেকে একটা খুব বড় পরিবর্তনের সময়। যে পরিবর্তন হলো যে এইসব দেশগুলো থেকে সাধারণভাবে যেটা পুরনো শিল্প, যন্ত্রশিল্প, ম্যানুফ্যাকচারিং, সেইগুলো সমস্ত, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে যদি ভাবেন, যে সেখান থেকে সরে গেল, বড় বড় যে পুরনো বড় বড় ফ্যাক্টরি ইত্যাদি বন্ধ হয়ে গেল, সেই সব শিল্প উৎপাদন অন্য দেশে চলে গেল। সেই মানে আমেরিকান কোম্পানি, কিন্তু তারা আর আমেরিকাতে মোটর তৈরি করে না, তারা মেক্সিকোতে গিয়ে করে, কি অন্য কোনো দেশে গিয়ে করে, এবং এটা বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে, এবং পরবর্তীকালে এর একটা বড় জায়গা হয়ে গেল চীন, যেখানে বহুজাতিক কোম্পানিরা তারা চীনে গিয়ে তারা তাদের ম্যানুফ্যাকচারিং ওইখানে নিয়ে চলে গেল। অন্যান্য বহু দেশে এই ঘটনা ঘটেছে। অর্থাৎ পুরনো যেটা শিল্প শ্রমিক ভিত্তিক যে অর্থনীতি ছিল, সেগুলো আস্তে আস্তে ওই দেশ থেকে চলে গেল। তার ফলে কিন্তু একটা বড় যে অসাম্য তৈরি হলো, এই অসাম্যটা মেটানোর একমাত্র উপায় ছিল যে ফিনান্সিয়াল দিক থেকে, অর্থাৎ ব্যাংকিং, ইন্স্যুরেন্স, স্টক মার্কেট, আন্তর্জাতিক লেনদেন, এইখান থেকে যে ফিনান্সিয়াল যে মুনাফা, তার খানিকটা অংশ তারা এই ধরনের সাধারণ মানুষের মধ্যে, বিশেষ করে যেটা দাঁড়ালো যে সস্তায় চীন থেকে বা অন্যান্য ভিয়েতনাম থেকে, বাংলাদেশ থেকে ভাবুন, তারা ধরুন জামা কাপড় বাংলাদেশে তৈরি হচ্ছে, সে ব্র্যান্ডেড জামা কাপড়। তো এখন আমি কিছুদিন আগে একটা টেলিভিশন প্রোগ্রামে দেখছিলাম এরকম, যে পুরনো আমেরিকার যেখানে লিভাইস জিন্স তৈরি হতো, তাদেরকে জিজ্ঞেস করছে যে এখানে এখানে যদি তৈরি হয় একটা জিন্সের কত দাম হবে, আর এখন তোমরা ওয়ালমার্টে জিন্স কত পাও? বললো হ্যাঁ, সে অনেক তফাৎ হয়ে গেছে। তার কারণ বিদেশ থেকে তৈরি করা জামা কাপড়, ব্র্যান্ডের জামা কাপড় অনেক সস্তায় পাওয়া যায়। তার ফলে কি হচ্ছে, একটা সাধারণ মানুষের যে জীবনযাপনের স্তর, সেটা একটা রাখতে পারা গিয়েছিল। কিন্তু অনেক মানুষেরই পুরনো সময়, আগেকার যুগে যে মাইনে যতটা মানে তার চাকরির যে রোজগার ছিল, সেই রোজগার তার নেই। এই যে অসাম্যটা, এইটা হঠাৎ ভীষণভাবে প্রকট হয়ে গেল ওই ফিনান্সিয়াল জগতে যখন ক্র্যাশ করে। ওই ক্র্যাশের পরে 1909-10 সাল থেকে এই যে ধারণাটা, যে একটা ক্ষুদ্র গোষ্ঠী তারা সমস্ত মুনাফা খেয়ে ফেলছে আর আমাদের ভাগে কিছু থাকছে না, এইখান থেকেই এবারে সেটা দক্ষিণপন্থী হবে না বামপন্থী হবে। আমরা আমেরিকাতে দেখেছি দক্ষিণপন্থী, অর্থাৎ ট্রাম্প, এই যে ধারণাটা, এইটার সুযোগ নিয়ে সে একটা দক্ষিণপন্থী জনবাদী রাজনীতি সে তৈরি করতে পারলো। ইউরোপের অনেক দেশে কিন্তু এইটা, এখানে বামপন্থী রাজনীতি হয়েছে। গ্রিসে যেরকম সিরিজা বলে একটা দল আছে, স্পেনে পোডেমস বলে একটা দল আছে, তারা এখন ইনফ্যাক্ট ক্ষমতা এসছে। ইটালিতে 5 স্টার বলে একটা দল আছে, তারা এখন সরকারে এসছে। এরা কিন্তু ওই অর্থে দক্ষিণপন্থী নয়, অর্থাৎ এরা ওই রকম বিদেশি বিরোধী, সমস্ত ইমিগ্রেন্ট চলে যাও, এসব কথা বলে না তারা। কিন্তু সুতরাং বামপন্থী পপুলিজমও আছে অনেক দেশে, আবার দক্ষিণপন্থীও আছে। দুরকমই থাকতে পারে, আমি এটাই বারে বারে বলার চেষ্টা করছি। কিন্তু এর ভিত্তিটা হচ্ছে গিয়ে যে ধরনের একটা স্থিতাবস্থার মধ্যে এই নিওলিবারাল রাজনীতি চলছিল, সেই স্থিতাবস্থাটা সম্পূর্ণ ভেঙে গেছে। এবং তার একটা বড় যে ঘটনা, যেটা অনেক কিছুই দেখতে পাবেন, যে পুরনো যে রাজনৈতিক দলগুলো ছিল, সেটা আপনি আমেরিকার রিপাবলিকান পার্টির মধ্যে আজকে দেখবেন, ইংল্যান্ডের কনজারভেটিভ লেবার পার্টির মধ্যে দেখবেন, ফ্রান্সে
যে সোশ্যালিস্ট দল প্রায় সম্পূর্ণ ভেঙে গেছে। এই যে পুরনো বড় বড় দলগুলো যারা একদিন ধরে তারা ক্ষমতা ধরে রেখেছিল, রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্টের কাজ করতো, সেই সংগঠনগুলো সমস্ত ভেঙে গেছে। এইখানেই হয় দক্ষিণপন্থী না হয় বামপন্থী জনবাদী রাজনীতির জায়গা তৈরি হয়েছে। ধন্যবাদ স্যার। ধন্যবাদ প্রশ্নকর্তা মিতুকে এত সুন্দর একটি প্রশ্ন করার জন্য। স্যার, আপনাকে এত কাছে পেয়ে প্রশ্ন করার প্রলোভন সামলানো মুশকিল। আমার নিজেরও একটি প্রশ্ন আছে স্যার আপনার প্রতি, যদি অনুমতি দেন। স্যার, সেটা হচ্ছে যে উন্নয়ন প্রপঞ্চের নিরিখে পশ্চিমকে এতকাল অন্য সব দেশগুলো, বিশেষ করে আমাদের মতো উন্নয়নশীল প্রপঞ্চের দেশগুলো মডেল মেনে এসেছে, পশ্চিম হতে চেয়েছে। এরপর সেই পশ্চিমা দেশগুলোতে পপুলিজমের বিস্তারণে ট্রাম্প ও জনসনের মতো মানুষগুলো যখন ক্ষমতায় আসলো, প্রতিফলে গণতান্ত্রিকভাবে দুর্বল দেশগুলোতে পপুলিজম ও স্বৈরতান্ত্রিকতার মিশেলে মানে নতুন এক ধরনের যে ব্যবস্থা কায়েম হয়েছে। তো পপুলিজমের বৈশিষ্ট্য মেনে একদিকে যেমন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানাদের ক্ষমতা সংকুচিত হয়ে সেটা ব্যক্তি বিশেষের হাতে কেন্দ্রীভূত হচ্ছে, রাজনৈতিক বহুত্ববাদ কোণঠাসা হয়ে পড়ছে। অন্যদিকে পপুলিজমের আরেকটা যে প্রধান বৈশিষ্ট্য হিসেবে আমরা জানি যে জনগণের ইচ্ছের গুরুত্ব থাকা, যেটা শর্ত হিসাবে থাকে বাই ডিফল্ট, সেটাকে বেমালুম অস্বীকার করা হচ্ছে। তো বিশেষ করে বাংলাদেশের মতো দেশগুলোতে এতে করে গণতন্ত্র ও মানবিক অধিকারের মতো প্রশ্নে উন্নত সব দেশ ও তাদের নেতৃত্বে পরিচালিত যেসব আন্তর্জাতিক সংস্থা যারা আগে আর কি এই ধরনের বাস্তবতায় মানে আপাত দৃষ্টিতে জনগণের স্বার্থে নানা ধরনের প্রয়াস পেত, সেগুলোর কার্যকারিতা এখন ম্রিয়মাণ হয়ে গেছে। এদের কথা এখন কেউ নিতে চায় না, শুনতে চায় না। তো এই মতো বাস্তবতায় হচ্ছে মানুষের যে সম্মিলিত মানুষের যে অগ্রগতির প্রশ্ন বা আরাধ্য মুক্তির প্রশ্ন, মানে এটার জন্য আসলে মানে কোন পাথেয় বিবেচিত হতে পারে? হ্যাঁ, এটা তো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন, কারণ এখানেই আবার ওই প্রশ্নটা উঠছে যে যেহেতু জনবাদী রাজনীতি ওই অর্থে কোনো বৃহত্তর সমাজ পরিবর্তনের কোনো দায় তার নেই, সেই জন্যই বহু ক্ষেত্রে ধরুন মানবাধিকারের ঘটনা বা নাগরিক অধিকার লঙ্ঘনের ঘটনা, সমস্তটাই অনেকটা সুবিধাবাদের ওপর চলে। অর্থাৎ মানবাধিকার যদি আমার প্রয়োজন হয়, যদি কোথাও আমি একটা সাংঘাতিক রকমের অপকর্ম করতে রাজি আছি, যদি এটাতে আমার শেষ অবধি রাজনৈতিক একটা সুবিধা হয়, নির্বাচনের দিক থেকে হয়তো আমার সুবিধা হবে। আপনি একটা জিনিস যেরকম বহু জায়গাতেই লক্ষ্য করেন, আমি ভারতবর্ষের কথাই বলি, যে যে এক ধরনের রাজনীতি যেটা আমি একটা ধর্মীয় গোষ্ঠী যারা সংখ্যালঘু তাদেরকে আমি চিহ্নিত করলাম যে এদের জন্যই সমস্ত আমাদের অসুবিধা, সুতরাং এদেরকে খানিকটা শায়েস্তা করো। এটাই এখন, এটাতে যদি আমার নির্বাচনী রাজনীতিতে যদি আমার সুবিধা বলে মনে হয়, অর্থাৎ আমি একটা কি বলে মেজরিটি মতকে আমি সেটাতে সংগঠন করতে পারি, আমার তাতে সুবিধে, সুতরাং এই বিভাজনের রাজনীতি সে করবে, সেটা হয়ে আসছে, এবং তার জন্য যে মানবাধিকার লঙ্ঘিত হলো কি হলো না সেটা সে খুব একটা তোয়াক্কা করবে। এইবারে অসুবিধাটা আপনি যেটা বললেন যে এটা খুবই ঠিক কথা, যে যে ধরনের আন্তর্জাতিক প্রতিষ্ঠান বা আন্তর্জাতিক মত যেটা যেটা কোনো এক সময় হয়তো অনেকটা প্রভাবশালী ছিল, এই প্রভাব অনেক কমে এসছে, দুদিক থেকেই কমে এসছে। প্রথম কথা, আপনি এই ট্রাম্পের যুগে তো দেখতেই পেলেন যে যেখানে প্রতিষ্ঠিত নেতা সরকার সে নিজেই এই ধরনের মানবাধিকার ইত্যাদি ব্যাপারকে কোনোই গুরুত্ব দেয় না, সুতরাং তার পক্ষে নেতৃত্ব নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে এই ধরনের মানবাধিকার রক্ষা করো এই কথা বলা তার পক্ষে সেই সময় থেকে সম্ভবই ছিল না, সে চাইতেও না করতে। এবং একবার যখন সেই ঘটনাটা ঘটে যায়, তারপরে কিন্তু এই আন্তর্জাতিক যে সংগঠনগুলো আছে এবং তার পেছনে যে রাজনৈতিক শক্তিগুলো থাকে তাদের বিশ্বাসযোগ্যতা সম্বন্ধেও একটা বড় রকমের প্রশ্নচিহ্ন দাঁড়িয়ে যায়, এবং যারা এই ধরনের মানবাধিকার লঙ্ঘন করবে যে শাসক গোষ্ঠীরা,
তারা তখন সেইটাই সুযোগ নেবে, নিয়ে তারা বারে বারে এই কথা বলবে, ওই আন্তর্জাতিক মতের বিশ্বাসযোগ্যতা কি, ওদের কথা আমাদের শুনতে হবে কেন? সুতরাং, এবং না শুনলে তাদের কোনো যে ক্ষতি হওয়ার সম্ভাবনা তাও হয়তো নেই। এটা তো আমি আবার এই মিয়ানমার বা বর্মার কথাটা তো এখন রোজই আমাদের মনে করিয়ে দিচ্ছে যে প্রায় সারা পৃথিবী চুপচাপ দাঁড়িয়ে দেখছে এরকম একটা কাণ্ড ঘটে যাচ্ছে, তো অথচ কিছু করার উপায় নেই, মানে কেউ কিছু করতে চাইছে না। তো সুতরাং এই অসুবিধাটা তো, এটা এটা যে শুধুমাত্র জনবাদী রাজনীতির সমস্যা এটা আমি বলবো না, এটার সমস্যা, অথবা একটা একটু একটু অন্যভাবে বলি, যে যেহেতু জনবাদী রাজনীতি বা জনবাদী রাজনীতির মধ্যে এই যে স্বল্প মেয়াদী যে ভাবনা, যেটা সম্পূর্ণ কৌশলগত ভাবনা, ওই অর্থে নীতিগত ভাবনা খুব তার কম, সেখানে কৌশলগত ভাবনাই অনেক বেশি প্রবল। তো সেই যে কৌশলগত চিন্তা এখন পশ্চিমের সরকারগুলোর মধ্যেও ঢুকে গেছে। সুতরাং সেই অর্থে আপনি যে প্রতিষ্ঠানগুলো, আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর কথা বলছেন, তার বিশ্বাসযোগ্যতা কমে যাওয়া কিছুই আশ্চর্য নয়। ফলে এই অবস্থাটা এখন আমাদের দাঁড়িয়ে গেছে। এখন নতুন করে নীতিগত দিক দিয়ে যে মানবাধিকার প্রতিষ্ঠা করার যে ওই অর্থে চেষ্টা, সেটা প্রায় আবার নতুন করে শুরু করতে হবে, এরকম একটা অবস্থায় পৌঁছে গেছে। এতদিন যা হয়েছিল তার অনেকটাই হয়তো আমরা আবার পিছিয়ে গেলাম, নতুন করে ফের একটা শুরু করার জায়গায় প্রায় চলে এসছে। জি স্যার, মানুষের অসহায়ত্বে অভিভাবকত্বের জায়গাটা ক্রমশই সরে যাচ্ছে। ছাদের মতো যেই প্রত্যাশা বা বস্তুটা মানুষের ভাবনায় থাকে, প্রত্যাশায় থাকে। তো স্যার, আরেকটি প্রশ্ন আছে আমাদের জন্য। এস এম মঈন আহমেদ উনি লিখেছেন যে প্রচলিত গণতন্ত্রে সংখ্যাগরিষ্ঠদের পক্ষে যে ক্ষমতার ও কর্তৃত্বের প্রাবল্য ঘটে তা নিরসনে কি কি প্রচেষ্টা বা উদ্যোগ দেখেছেন? ক্রমাগতভাবে অন্তর্ভুক্তিমূলক বা সমগ্র জনগোষ্ঠীর প্রতিনিধিত্বের জনসাধারণের জন্য সেবা কাঠামো, বিচার বিভাগ সহ সরকার ও প্রশাসনে কিভাবে গড়ে উঠতে পারে বলে আপনার ধারণা? এটা কি আদৌ প্রচলিত গণতন্ত্রে করা সম্ভব হচ্ছে? আপনার মত কি? এটা তো খুব বড় প্রশ্ন করলেন, মানে এতটা এতটা বড় একটা প্রশ্নের উত্তর যে আমার চট করে জানা আছে আমি এমন মোটেই আমি দাবি করব না। আমি যেটা বারে বারেই বলার চেষ্টা করছি যে যে প্রতিষ্ঠিত গণতন্ত্রের বাইরেও তো কোনো ওই অর্থে আমি রাতারাতি বললেই তো অন্য কোনো জায়গায় আমরা চলে যেতে পারি না। সুতরাং এখন যেটুকু গণতন্ত্র আছে তার মধ্যে থেকেই একটা কোনো নতুন দিকে যাওয়ার রাস্তা এটা খুঁজে বার করতে হবে এবং সেই দিকে যাওয়ার চেষ্টা করতে হবে। এই চেষ্টাটা কোন কোন দিকে জোর দিলে আরো সহজে পাওয়া যাবে, এটাই আসলে ভেবে দেখা এবং খানিকটা কাজ করে দেখার ব্যাপার আছে। সুতরাং আমি বারে বারে যে প্রশ্নটা বলার চেষ্টা করছি যে রাজনীতিকে শুধু কৌশলগত দিকের মধ্যে সীমাবদ্ধ না রেখে এর মধ্যে যে নীতিগত দিক আছে, যেটার জন্য কিন্তু ওই অর্থে আজ করলাম কালকেই তার ফল পেয়ে যাব এই ঘটনাটা ঘটবে না। এখানে কিন্তু এমন ধরনের প্রচেষ্টার প্রয়োজন যেটা হয়তো পুরোপুরি শুধুমাত্র রাজনৈতিক নয়, যেটা অনেক ওই অর্থে আরো ব্যাপকভাবে সামাজিক প্রচেষ্টা, সাংস্কৃতিক প্রচেষ্টা হতে পারে, শিক্ষার প্রতিষ্ঠানের মধ্যে হতে পারে, বিভিন্ন রকমের সামাজিক সংগঠনের মধ্যে হতে পারে, যে সেইখানে যে প্রতিষ্ঠা, অর্থাৎ মানুষের জীবনযাত্রার মধ্যে যে সমবেত একটা জনগোষ্ঠীর ধারণা, একটা সমবেত ভাবে কাজ করার ধারণা এবং সমবেত ভাবে যে সহাবস্থানের ধারণা, এই ধারণাগুলো আরো গভীরভাবে কি করে প্রতিষ্ঠিত করা যায়, তার জন্যে
প্রয়োজনীয় সংগঠন, তার জন্য কর্মী এবং তার কাজকর্মের কি ধারণা হতে পারে, এইগুলো অনেক বেশি করে হয়তো ভাবার প্রয়োজন। সরাসরিভাবে রাজনৈতিক দিকটা যেটা অসুবিধে, এবং আপনি প্রচলিত গণতন্ত্রের কথাই বলছেন, সেখানে অসুবিধা হচ্ছে গিয়ে সেখানে সবসময় কিন্তু আগামী নির্বাচনে কি হবে এই প্রশ্নটা হঠাৎ করে বড় হয়ে দেখা দিতে বাধ্য। এর বাইরে কিন্তু তার প্রচলিত গণতন্ত্রের অন্য কোনো মানে আমার কাজটা হচ্ছে কি হচ্ছে না, সফল হলাম কি হলাম না, তার একমাত্র চাবিকাঠি হচ্ছে গিয়ে আমি নির্বাচনে কি ফল করতে পারলাম। এর বাইরে যদি, যেটা ওই অর্থে সরাসরি ভাবে প্রত্যক্ষ রাজনৈতিক কাজ নয়, কিন্তু রাজনীতি বা রাজনৈতিক মানুষের যে চেতনার দিক, তার যে চিন্তা ভাবনার দিক এবং তার কাজ করার প্রক্রিয়ার যে দিক, এই যে ভিত্তিগুলো যেখান থেকে তৈরি হচ্ছে যেসব প্রতিষ্ঠানের মধ্যে, সেইখানে গিয়ে কাজ করার কথাটা আমি আরো বেশি করে জোর দিতে চাই। যে হয়তো সেইখানে না গেলে কিন্তু এই নীতিগত যে প্রশ্নগুলো, সেগুলোকে সামনে নিয়ে আসা অত সহজে সম্ভব হবে না। অনেক ধন্যবাদ স্যার, কৃতজ্ঞতা। আমাদের স্যার আরো অনেকগুলো প্রশ্ন আরো অনেকে মানে করেছেন, তো সেখান থেকে বাছাই করে আমরা চেষ্টা করছি আর 2-3টি প্রশ্ন সর্বোচ্চ আপনার জন্য রাখবো স্যার, আপনার সময়ের কথা বিবেচনা করে। আরো মিনিট 10 তো নিশ্চয়ই চলতে পারে। জি প্লিজ স্যার, প্লিজ। প্রশ্ন করেছেন মুস্তাকিম বিল্লাহ মাসুম। তিনি বলেছেন যে স্বৈরাচারী বা কর্তৃত্ববাদী শাসক মাত্রই কি বর্তমান বিবেচনায় পপুলিস্ট হিসেবে গণ্য হবে? এই প্রশ্ন উঠেছে কারণ বাংলাদেশ সহ এমন বেশ কয়েকটি গণতান্ত্রিক রীতিনীতি প্রতিষ্ঠান সম্বলিত রাষ্ট্রে এক নতুন প্রবণতা দেখা যাচ্ছে, যেখানে নির্বাচন হয়ে উঠেছে আজকের দুনিয়ায় পপুলিস্ট লিডারদের উত্থানের প্রধান হাতিয়ার। সেখানে বাংলাদেশের মতো বেশ কিছু রাষ্ট্রে নির্বাচনী ব্যবস্থাই প্রায় তিরোহিত হওয়ার পর্যায়ে, অথচ এসব রাষ্ট্রের শাসন প্রণালীতে পপুলিজম বলে কথিত সমস্ত প্রবণতাই হাজির। এই ফেনোমেননকে কিভাবে ব্যাখ্যা করবেন স্যার? এখানে একটা জিনিস আমি আগে বলেছিলাম যে পপুলিজমের জন্য একটা নির্বাচনের ব্যবস্থা প্রয়োজন হয়, কারণ পপুলিস্ট নেতা বা নেত্রী যিনি থাকুন বা পপুলিস্ট দল, সবসময় তাকে এইটা প্রমাণ করার প্রয়োজন হয় যে আমি ক্ষমতায় আছি এবং আমি যে বৈধভাবে ক্ষমতায় আছি তার কারণ আমি জনগণের দ্বারা নির্বাচিত। এইটা তাকে ক্রমাগত কিছুদিন বাদে বাদেই প্রমাণ করতে হয়। কিন্তু এই নির্বাচন ব্যবস্থা যে অবাধ নির্বাচন ব্যবস্থা, তা প্রায় সময়ই হয় না। অর্থাৎ একটা কোনো বিরোধী হয়তো খাড়া করা হয়, হ্যাঁ, এইটাই একটা অদ্ভুত ঘটনা যে বহু ক্ষেত্রে, এবং এটা আমাদের ভারতবর্ষেও আমরা অনেক সময় শুনি যে বিরোধী শূন্য রাজনীতি হবে। তো এখন বিরোধী শূন্য নির্বাচনী গণতন্ত্র তো হতে পারে না। সুতরাং এইটে তাহলেও যেটা যেটা অদ্ভুত এক অর্থে, যে এক অর্থে কিন্তু সেটা কিন্তু কখনো যেটা ডিক্টেটরশিপ বলা হতো, এটা কিন্তু সেই অর্থে ডিক্টেটরশিপও থাকছে না। কারণ কোথাও একটা এই প্রয়োজনটা স্বীকার করা হচ্ছে যে একটা সংবিধান থাকবে, সেই সংবিধানে একটা নির্বাচনের ব্যবস্থা থাকবে, সেই নির্বাচনে আমি সকলকে আমার বিরুদ্ধে দাঁড়াতে দেব না, এমন কিছু লোককে দাঁড়াতে দেবো যাদের আমি খুব সহজেই পরাস্ত করতে পারি। ফলে আমি যে নির্বাচন করলাম এবং আমি যে কিছু বিরোধীকে হারিয়ে আমি জনগণের সমর্থন নিয়ে জিতে ক্ষমতায় রইলাম, এই মতটা প্রতিষ্ঠা হয়। এখন এখানে আপনি যেটা বলছেন যে এটা গণতন্ত্রের এক অর্থে একটা যাকে বলা যায় যে এটা একটা পারভার্সন হয়ে যাচ্ছে, মানে একটা অত্যন্ত প্রায় দুর্নীতিগ্রস্ত গণতন্ত্র, যে গণতন্ত্রের ওই খোলসটা ছাড়া আর প্রায় কিছুই থাকছে না। তো কিন্তু এইটুকুই আমি বলবো যে এটা জনমতের প্রায় একটা শেষ যে জায়গা, যেখানে শুধু খোলসটা রেখেও, কিন্তু খোলসটা রাখার প্রয়োজন থাকছে, কিন্তু খোলসটা রেখেও
তাকে একটা গণতন্ত্রের মধ্যে থেকে আমি উঠে এসেছি, এই ধারণাটা তাকে প্রতিষ্ঠা করতে হচ্ছে। একটাই আমার শুধু বক্তব্য থাকছে যে আমি একটা জিনিস যেরকম দেখলাম যে যে এই যে বর্মায় যে সেনারা এখন ক্ষমতা নিয়েছে, তারা কিন্তু বলছে যে আমরা কদিন বাদেই আবার একটা নির্বাচন করব। এবং আমি জানি না, বলা যায় না, হয়তো তারা করবেও, কিন্তু সেটা তাদের পরিচালনায় নির্বাচন হবে, একটা নির্বাচন নয়, ওটা একটা অত্যন্ত কুৎসিত কিছু একটা হবে। কিন্তু কিন্তু যে জনবাদী রাজনীতি, সেই জনবাদী রাজনীতির মধ্যে আপনি যে প্রশ্নটা করলেন তার থেকে এই জায়গাটা যাচ্ছে যে এই জনবাদী রাজনীতিও কি কোথাও গিয়ে জনবাদের যে মূল শর্ত সেইটা ছাড়িয়ে অন্য কিছু হয়ে যাচ্ছে কিনা। এইটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি তুলেছেন, কারণ যেখানে বিরোধী দলকে নানা রকম ভাবে, মানে যারা প্রধান বিরোধী দল হতে পারে তাদের নির্বাচনে অংশই নিতে দেওয়া হচ্ছে না, অথচ একটা নির্বাচন করা হচ্ছে, সেটা আদৌ নির্বাচনী গণতন্ত্রের মধ্যে থাকছে কিনা। আমার মনে হয় এখানে প্রশ্নটা শুধু এইখানেই দাঁড়িয়ে যাচ্ছে যে তাহলেও তা সত্ত্বেও নির্বাচনটা করতে হচ্ছে কেন। এখানে কিছু একটা প্রমাণ করার চেষ্টা হচ্ছে যে আমি নির্বাচিত নেতা বা নেত্রী। আপনার মিউট করা আছে, আপনার কথা শোনা যাচ্ছে না। জি স্যার, দুঃখিত স্যার। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। গণতন্ত্র ইচ্ছের জায়গা থেকে এখন অনিচ্ছার প্রকাশ বা অনিচ্ছার জয় হিসাবে মানে তার রূপ প্রকাশ করছে। তো স্যার আমাদের আর একটি প্রশ্ন আছে স্যার, ফাহিম ফয়সালের। উনি লিখেছেন যে আপনার বইয়ে উল্লেখ করেছেন যে পশ্চিমে পপুলিজমের উত্থান ঘটেছে মানে ট্যাকটিক্যাল কন্ট্রাকশনের মাধ্যমে, আর ইন্ডিয়ায় পপুলিজমের উত্থান ঘটেছে ট্যাকটিক্যাল এক্সটেনশনের মাধ্যমে। এই বিষয়টি আর একটু ব্যাখ্যা করা অনুরোধ করেছেন উনি স্যার। আচ্ছা, এখানে আমি ওই প্রথমটা ট্যাকটিক্যাল যে সংকোচনের ব্যাপারটা, এটা আমি খানিকটা বলেছিলাম। সেটা হচ্ছে গিয়ে যে ওয়েলফেয়ার স্টেট থেকে যখন এই নিওলিবারালের দিকে চলে গেল, সেখানে কিন্তু যেটা একটা ব্যাপক যে মানে সমগ্র জনগোষ্ঠীর মধ্যে যে জনকল্যাণমূলক যে ধরনের প্রকল্প ওয়েলফেয়ার স্টেটে নেওয়া হয়েছিল, সেইখান থেকে ক্রমশ কমতে কমতে সরকারের এই যে বিভিন্ন ধরনের কল্যাণমূলক কাজে অংশ নেওয়াটা, এটা কমে আসতে লাগলো। এই ট্যাকটিক্যাল কন্ট্রাকশন, এই কন্ট্রাকশন থেকেই কিন্তু যে পরবর্তীকালে যে আর্থিক অসাম্যের যে দিকটা, ইনইকুয়ালিটি, এই আর্থিক অসাম্যের দিকটা যে প্রকট হয়ে উঠলো, যার থেকে পাশ্চাত্যের পপুলিজম আজকে যেটা দেখছি, সেটা দক্ষিণপন্থী বলুন আর বামপন্থী বলুন, দুই কিন্তু ওই অসাম্যের ধারণা থেকেই সবচেয়ে বেশি করে আসছে। এবং এই অসাম্যটা তৈরি হয়েছে কিন্তু ওই কন্ট্রাকশনের পরবর্তীকালে। এশিয়া আফ্রিকার দিকে এইসব দেশে কিন্তু এই যে জনকল্যাণমূলক যে রাষ্ট্র, এটা কোথাওই ছিল না, এটা কোনো সময় ছিল না। তার প্রধান কারণ হচ্ছে গিয়ে যে রাষ্ট্র তো সেইভাবে ওইভাবে এখানে প্রতিষ্ঠিত হয়নি। এখানে সব ক্ষেত্রেই রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে প্রায়, আপনি আমাদের সমস্ত দেশের কথা যদি ভাবেন, যে একটা কলোনিয়াল রাষ্ট্র ছিল, কলোনিয়াল রাষ্ট্র শেষ অবধি আসলে খুবই অল্প কিছু মানুষের অংশ নিয়ে সেই রাষ্ট্র তৈরি হয়েছিল। সেখানে যখন মানে অর্থাৎ আপনি ব্রিটিশ ভারতবর্ষের কথাই যদি ভাবেন, যে সেখানে ব্রিটিশ শাসক ছিল, ব্রিটিশ শাসকদের আশেপাশে কিছু ভারতীয় ছিল, সেই ভারতীয়রা বিভিন্ন রকমের প্রশাসনিক এবং পরবর্তীকালে রাজনৈতিক দিকে তারা এই শাসন ব্যবস্থার অংশ নিতে শুরু করে। তারপরে যখন ব্রিটিশ চলে যায়, তখন ভারতবর্ষ পাকিস্তান হলো, পরবর্তীকালে বাংলাদেশ হলো। সেখানে যে শাসন ব্যবস্থা, সেটা ওই কলোনিয়াল শাসন ব্যবস্থা বা ওই রাষ্ট্র ব্যবস্থাকেই অবলম্বন করে তারপরে সেগুলো এক একটা করে জাতীয় রাষ্ট্রের চেহারা নিয়েছে। কিন্তু কোনো সময় এখানে রাষ্ট্র কিন্তু সমস্ত আপামর মানুষের মধ্যে যে অর্থে জনকল্যাণমূলক সমস্ত
মানে প্রায় নাগরিক অধিকারের মতো করে এই জনকল্যাণের ব্যবস্থা ছড়িয়ে দেওয়া, এইটা এইসব দেশে কোনো সময় ছিল না। সুতরাং পপুলিজমটা এসছে আসলে একটা ক্ষুদ্র গোষ্ঠীর যে রাষ্ট্র, তার থেকে আস্তে আস্তে এগুলো ট্যাকটিক্যালি এক একটি জনগোষ্ঠীর দিকে আস্তে আস্তে এগোবার চেষ্টা করেছে। আপনি যদি ভাবেন যে এক সময় সরকারি ব্যবস্থা বলতে ওই এক একটা শহরে একটা সরকারের উপস্থিতি দেখতে পাওয়া যেত, গ্রামাঞ্চলে গেলে সরকার কাকে বলে প্রায় দেখতেই পাওয়া যেত না। গ্রামাঞ্চলে সরকার বলতে কি ছিল, একটা থানা ছিল, বহু একটা একটা গোটা জেলার মধ্যে হয়তো 5টা 6টা 8টা থানা, ব্যাপক গ্রামাঞ্চল, সেখানে কোনো সরকারি কোনো ব্যক্তি কোনো কর্মচারী এর কোনো উপস্থিতি ছিল না। ধীরে ধীরে এটা বাড়তে শুরু করে। এই যে বাড়া, যে আস্তে আস্তে একটা করে চিকিৎসা মানে হেলথ সেন্টার তৈরি হলো, একটা করে সরকারি স্কুল তৈরি হলো, একটা করে এবারে পরবর্তীকালে আস্তে আস্তে নানা রকম স্বায়ত্ত শাসনের ব্যবস্থা হয়েছে, বিভিন্ন রকমের সরকারি অফিস দপ্তর, এখন যেরকম ধরুন বার্থ সার্টিফিকেট, জন্ম, কেউ একটা বাচ্চা জন্মালেই তার একটা সার্টিফিকেট নেওয়া যায়, এটা এখন গ্রামাঞ্চলেও চালু হয়েছে। এটা তো আমার যেরকম, আমার কোনো জন্ম বার্থ সার্টিফিকেটই নেই, আমি যখন জন্মেছিলাম তখন এর কোনো প্রচলনই ছিল না। তো এই ধরনের যে জিনিস, অর্থাৎ রাষ্ট্র আস্তে আস্তে ধীরে ধীরে মানুষের দৈনিক জীবনযাত্রার মধ্যে যে প্রবেশ করা, যে ধরুন একটা রেশন ব্যবস্থা তৈরি হয়েছে, যে সরকারি রেশনের দোকান থেকে খানিকটা অল্প মূল্যে খাদ্য সংগ্রহ করা যায়, বা এরকম ধরনের যে বিভিন্ন সরকারি যে প্রকল্প, এগুলো ধীরে ধীরে এক্সটেন্ডেড হয়েছে। এই এক্সটেনশনের মাধ্যমে একটা ব্যাপক জনবাদী যে রাজনীতির জন্ম, সেটা এইখানে এই জায়গাটা থেকে এসছে। সুতরাং এই তফাৎটা আমি করার চেষ্টা করেছি যে পাশ্চাত্যে যে কারণে এবং যে পরিস্থিতির মধ্যে জনবাদী রাজনীতি আজকে দেখতে পাওয়া যাচ্ছে, ভারতবর্ষ বা বাংলাদেশ বা এশিয়া আফ্রিকার অন্যান্য দেশে যে জনবাদী রাজনীতি, তার জন্মের ভিত্তিটা কিন্তু তার সামাজিক ভিত্তিটা অন্য। অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা স্যার। স্যার, আমাদের কমেন্ট বক্সে দেখলাম স্যার আপনাকে সরাসরি শুনতে পেয়ে অজস্র মানুষ মানে উচ্ছ্বসিত, অনেক প্রশ্ন করেছেন, কিন্তু স্যার সময়ের বিবেচনায় আমরা আর প্রশ্ন নিতে চাচ্ছি না স্যার আপাতত। আপনি অনেকক্ষণ বলেছেন স্যার। তো স্যার আপনাকে অনেক ধন্যবাদ আবারও স্যার, অনেক কৃতজ্ঞতা। আপনাদেরও অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এতক্ষণ ধরে শুনলেন এবং এবং প্রশ্ন করলেন। সুতরাং আমি খুবই কৃতজ্ঞ, খুব অত্যন্ত আনন্দিত হলাম। জি স্যার, প্লিজ স্যার আবারও যেন আপনাকে কাছে পাই, আমাদের দেশের মানুষ যারা আপনাকে শুনতে চায়, ভালোবাসেন, প্লিজ স্যার আসবেন। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, রাষ্ট্রচিন্তার আজকের এই আয়োজনে পার্থ চট্টোপাধ্যায়ের সহৃদয় সম্মতি লাভের ক্ষেত্রে যে মানুষটি আন্তরিক সহায়তা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে, তিনি লেখক অনুবাদক জনাব সাব্বির আজম। রাষ্ট্রচিন্তার পক্ষ থেকে সাব্বির আজমকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সেই সাথে কৃতজ্ঞতা আপনাদের সকলের প্রতি যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। গণমানুষের ইতিবাচক অগ্রগতি ও অধিকারের প্রশ্নে আগামীর প্রতিটি আয়োজনে আপনাদের সঙ্গে পাবো এই আশাবাদ রেখে আজকের আয়োজন এখানেই শেষ করছি। শুভরাত্রি।